ধরুন আপনি একজন আয়কর আইনজীবী। তো আয়কর আইনজীবী হিসেবে আপনার উদ্দেশ্য থাকবে এবং কর্তব্য থাকবে, যেহেতু আপনি একজন ক্লায়েন্টের প্রতিনিধিত্ব করছেন, সেক্ষেত্রে ক্লায়েন্ট কোন কোন এরিয়াতে ট্যাক্স অর্থাৎ ইনভেস্টমেন্ট করলে রেয়াত পাবেন, অর্থাৎ ট্যাক্স ওভারফেড থেকে রিলিজ পাবেন, সেই বিষয়গুলো সেই বিষয়ের ব্যাপারে ক্লায়েন্টকে অবগত করা। তাহলে ক্লায়েন্ট আপনার থেকে কনসালটেন্ট নিবে যে কোথায় কোথায় সে ইনভেস্টমেন্ট করবে, কোথায় কোথায় করবে না, এবং কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে রিবেট পাবে অর্থাৎ রেয়াত পাবে, এবং কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে রেয়াত পাবে না, এই বিষয়ে আলোকপাত করা। তো ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর 327 নাম্বার যে ধারা, সেই ধারায় বলা হয়েছে যে কোনো করদাতা তিনি এই আইনের অধীনে কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোনো আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনাল উপস্থিত হইবার উপযুক্ত বা প্রয়োজন, সেক্ষেত্রে ধারা 221-এর অধীন ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারবেন। তো এই ক্ষেত্রে একজন ব্যক্তির, অথবা সে হতে পারে ইন্ডিভিজুয়াল, হতে পারে কোনো কোম্পানি, তো যেই হোক না কেন তার প্রতিনিধিত্ব হিসেবে আপনি প্রতিনিধিত্ব করবেন এবং অ্যাসেসমেন্টে অর্থাৎ ডিসিটির সাথে আপনার ফাইলের ব্যাপারে নেগোশিয়েট করবেন। নেগোশিয়েট বলতে আপনি যেটাকে ইনকাম দেখাচ্ছেন সেটা যদি তারা যদি এক্সপেন্স দেখাচ্ছেন সেটা যদি ডিসঅ্যালাউন্স করে, সেক্ষেত্রে আপনি আপনার এক্সপ্লেনেশন দিবেন। তো সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যক্তির কর এবং কোম্পানি কর নির্ধারণ কিভাবে করে এবং কিভাবে অ্যাসেসমেন্ট করে এবং কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে রিবেট পাওয়া যাবে, সেই বিষয়গুলো গুরুত্ব সহকারে বোঝা এবং সেগুলা আপনার ভালোভাবে বোঝা, অর্থাৎ শুধু বুঝলে হবে না, আবার এইগুলোকে আপনাকে এক্সিকিউট করতে হবে। তো আমাদের গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আজকে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর যে গুরুত্বপূর্ণ সেকশন, সেই সেকশনগুলো আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আর আমাদের উদ্দেশ্যই হচ্ছে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সাম 2024-এর যারা পরীক্ষার্থী, যারা ক্যান্ডিডেট, তারা যেন এই ভিডিওগুলো দেখেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারে। সেই জন্য আমরা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ একটা সিলেবাস শেষ হওয়া মাত্র আর একটা সিলেবাসের দিকে অগ্রসর হবো ইনশাল্লাহ, এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেন আপনারা খুব সহজে মনে রাখতে পারেন সেই বিষয়ে আলোকপাত করা। আসসালামু আলাইকুম। আমাদের যেই ধারাবাহিক পর্বের আজকে দ্বিতীয় পর্ব। তো আজকে আমরা ইনকাম ট্যাক্স অ্যাক্টের গুরুত্বপূর্ণ যে সেকশনগুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। প্রথমেই আমরা সেকশন 4 অর্থাৎ ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 4-এ কী আছে চলুন দেখে নেওয়া যায়। তো এখানে বলা হয়েছে সেকশন 4-এ কর প্রশাসন অর্থাৎ আয়কর কর্তৃপক্ষ সম্পর্কে বলা হয়েছে। তো আয়কর কর্তৃপক্ষ মধ্যে সর্বস্তরে অর্থাৎ উপরে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। সেটা যদি আপনি দেখেন, এটা অর্থাৎ বটম থেকে টপ, সেটা হলো প্রথম দিকে আছে, অর্থাৎ টপ পর্যায়ে যারা আছেন তারা হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ড। এরপরে রয়েছেন মুখ্য কর কমিশনার, এরপরে রয়েছেন মহাপরিচালক পরিদর্শন, এরপরে হচ্ছে কর কমিশনার আপিল। আচ্ছা, এখানে একটা কোশ্চেন হলো যে কর কমিশনার আপিল ওনার কাছে, অর্থাৎ কর কমিশনার আপিলের কাছে আপনারা কখন আবেদন করবেন। যেমন আপনি কোনো একটা ডিসিটি আপনার ফাইলটা অ্যাসেসমেন্ট করেছে, এখন অ্যাসেসমেন্ট করার পরে আপনার মনে হলো না ডিসিটি যেটা অ্যাসেসমেন্ট করেছে সেটা আপনার দৃষ্টি থেকে ভুল, এবং আপনি ডিসিটির যেই অ্যাসেসমেন্ট, ফাইনাল অ্যাসেসমেন্ট, সেটা মেনে নিচ্ছেন না, তখন সেক্ষেত্রে আপনি কর কমিশনার আপিলের কাছে আবেদন করতে পারবেন। আর আপিল দায়ের করার বিষয়ে কি কি করা প্রয়োজন এবং কিভাবে আপিল করবেন সেটা আয়কর আইনের 286 নাম্বার সেকশনে বলা আছে, চাইলে সেকশনটা দেখে নিতে পারেন। তো কর কমিশনারের যে আপিল বিভাগ, সেটি আবার কর নিষ্পত্তি করে। তো আপিল বিভাগ, যেমন আপনি একটি আপিল দাখিল করেছেন, সেটা দায়েরের পরবর্তী 150 দিনের মধ্যে আপিল বিভাগ মামলা নিষ্পত্তি করবেন এবং নিষ্পত্তিকৃত মামলাসমূহের আদেশের কপি সহ এক্সের জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত সদস্যদের
কর আপিল ও অব্যাহতি বরাবর প্রেরণ করবেন। এরপর রয়েছে কর কমিশনার বৃহৎ করদাতা ইউনিট, এটা হলো এলটিইউ বলা হয়, যেটা হলো লার্জ ট্যাক্স পেয়ার্স ইউনিট, অর্থাৎ যে কোম্পানিগুলো বা যে ইন্ডিভিজুয়ালগুলো অধিক পরিমাণে ট্যাক্স পেমেন্ট করেন তাদেরকে মূলত তাদের ফাইলগুলো মূলত এলটিইউতে চলে যায় এবং সেখান থেকে তাদের অ্যাসেসমেন্ট করা হয়। তো এলটিইউ সম্পর্কে যদি আমরা একটু জেনে নিতে চাই, তাহলে কর ব্যবস্থাপনার আধুনিকায়নের অংশ হিসেবে নভেম্বরে 2003 সালে বৃহৎ করদাতা ইউনিট এলটিইউ গঠন করা হয়। যুক্তরাজ্য সরকারের ডিএফআইডি, ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট এর সহায়তায় রিরা অর্থাৎ রিফর্ম ইন রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশন প্রজেক্টের আওতায় জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে সিআইসি, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এবং বৃহৎ করদাতা ইউনিট গঠিত হয়। তো সেটা আবার ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপাসিটি অ্যান্ড ট্যাক্স পেয়ার সার্ভিস প্রজেক্টের আওতায় 2011 সালে বৃহৎ করদাতা ইউনিট হিসেবে ঢাকা এবং চট্টগ্রামে একটি শাখা চালুর মাধ্যমে কার্যক্রম শুরু করে। তো সেটি হচ্ছে এলটিইউ। আপনারা চাইলে এলটিইউর ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন যে এলটিইউর সম্পূর্ণ বিষয় সম্পর্কে। এরপরে রয়েছে মহাপরিচালক প্রশিক্ষণ, মহাপরিচালক কেন্দ্রীয় গোয়েন্দা সেল, কর কমিশনার। এরপরে রয়েছে আপনারা কর কমিশনার দায়িত্ব এবং কর্তব্য কী সেটা একটু জেনে নিতে পারেন। অতিরিক্ত কর কমিশনার, যিনি অতিরিক্ত কর কমিশনার আপিল বা অতিরিক্ত মহাপরিচালক প্রশিক্ষণ, অতিরিক্ত মহাপরিচালক পরিদর্শন বা পারদর্শী অতিরিক্ত কর কমিশনার। যুগ্ম কর কমিশনার, যিনি যুগ্ম কর কমিশনার আপিল, পরিচালক প্রশিক্ষণ, পরিচালক পরিদর্শন বা পরিদর্শী যুগ্ম কর কমিশনার। উপকর কমিশনার বলতে এখানে আমরা যেটা ডিসিটি নামে জানি, ডিপুটি কমিশনার অফ ট্যাক্সেস, ডিসিটি উপকর কমিশনার, যিনি হচ্ছে ওনার দায়িত্বগুলোর মধ্যে রয়েছে আপনাকে অগ্রিম ট্যাক্স পেমেন্টের জন্য নোটিশ ইস্যু করা, আপনার উইথহোল্ডিং, প্রত্যেকটা সার্কেলে ডিসিটি থাকেন। তো ওনার আবার অধীনে কতগুলো কোম্পানি থাকে ডিভাইড করে দেওয়া হয় আর কি, ডিসিটিগুলোকে বিভিন্ন ফাইলগুলোকে তাদেরকে ডিভাইড করে দেওয়া হয়। এই সার্কেলে এই ফাইলগুলো আপনি দেখবেন, ওই সার্কেলে ওই ফাইলগুলো আপনি দেখবেন। তো ডিসিটিরা কী করে, টাইম টু টাইম তাদেরকে মনিটরিং করে, তাদের অ্যাক্টিভিটিস মনিটরিং করে। মাঝে মধ্যে যারা সরেজমিনে অফিসে গিয়ে উইথহোল্ডিং ট্যাক্স, যেটা উইথহোল্ডিং ট্যাক্স ঠিকমতো ডিডাক্ট করছে কি না তাদের সিস্টেম দেখে এবং সাপ্লায়ারদের রেট সহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো দেখে। তো আবার ফাইলও ডিসিটিকে সাবমিট করতে হয় এবং ডিসিটি ফাইনালি সেটা আবার অ্যাসেসমেন্ট করে। অ্যাসেসমেন্ট করার পরে আপনার সাথে যদি প্রবলেম হয়, কোনো প্রবলেম অ্যারাইজ হয়, যেটা ইতিপূর্বে বলেছিলাম, সেক্ষেত্রে আপনি কর কমিশনার আপিলেও এটা দাখিল করতে পারবেন। তো কর কমিশনার কর্তৃক তাহার অধিক ক্ষেত্রাধীন উপকর কমিশনারগণের মধ্য হইতে মনোনীত ট্যাক্স রিকভারি অফিসার থাকে, সহকারী কর কমিশনার, অতিরিক্ত কর কমিশনার এবং কর পরিদর্শক। তো এটা হচ্ছে কর পরিদর্শক, কর ইন্সপেক্টর বলা হয় আর কি, ট্যাক্স ইন্সপেক্টর যিনি, উনি হচ্ছে একবারে বটমে আর টপে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আর ভিডিওর আলোচনার পর্যায়ে একটা কথা বলে রাখি, আজকে ভিডিওটি একটু বড় হবে, তো একটু ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখবেন, কারণ আপনি যতক্ষণই এই ভিডিওটা দেখবেন আমি মনে করি ইনশাল্লাহ আপনি কিছু না কিছু শিখছেন এবং সেটা নতুন হয়তো বা আপনার কাছে, হয়তো বা কারো জিনিসগুলো জানা আছে কিন্তু এক্সপ্লেনেশন নাই, তো সেই বা এক্সপ্লেনেশন কীভাবে হয় বা এটার এই এক্সিকিউশন কীভাবে হয়, ইমপ্লিমেন্ট কীভাবে হয়, সেই বিষয়গুলো জানেন না। তো এই ভিডিওর মাধ্যমে আমি ট্রাই করব যে সেকশনগুলো আলোচনা করছি সেই সেকশনগুলো ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিতে, যাতে করে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা না হয় এবং ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার পরীক্ষায় যেন খুব ভালোভাবে আপনারা এগুলো রিপ্রেজেন্ট করতে পারেন, অর্থাৎ প্রেজেন্ট করতে পারেন। তো এবার আসি আয়কর আইন 2023-এর ধারা 18। তো ধারা 18-তে বলা হয়েছে কর ধার্যকরণের ভিত্তি, অর্থাৎ আপনার যে কর অর্থাৎ ট্যাক্সটা নির্ধারণ করবে সেটা কতগুলো ভিত্তির উপর দণ্ডায়মান, তো কতগুলো ভিত্তির উপর ভিত্তি করে সেগুলো নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে রয়েছে
কোনো আয় বর্ষে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য আরও পরিশোধ বা সংগ্রহ করা হইবে। আচ্ছা, এখানে হচ্ছে কোনো ব্যক্তির মোট আয়ের ভিত্তিতে আয়কর ধার্য আরোপ, অর্থাৎ মোট আয় আপনি যাই রিসিভ করেন না কেন তার উপর ভিত্তি করে আপনার কর নির্ধারণ করা হবে। দ্বিতীয়ত বলা হয়েছে এই আইনের বিধানবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন, এখানে সংসদ কর্তৃক প্রণীত আইন বলতে বোঝানো হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023কে। তো কোনো করবর্ষ ভিত্তিক, করবর্ষ কি আয়বর্ষ কি আমি ইতিপূর্বে বলেছিলাম আমার প্রিভিয়াস ভিডিওতে, যদি আপনারা দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন। তো করবর্ষ ভিত্তিক নির্ধারিত হারে আয়কর ধার্য আরও পরিশোধ বা সংগ্রহ করবেন, অর্থাৎ এখানে করবর্ষ আপনি যে করবর্ষের মধ্যে পড়েছেন, একটা হলো আয়বর্ষ আর একটা করবর্ষ। আপনার অ্যাসেসমেন্টটা হয় সবসময় করবর্ষের উপর, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার হচ্ছে করবর্ষ। তবে আয় বর্ষ ব্যতীত অন্য কোনো মেয়াদে অর্জিত আয়ের উপর নির্ধারিত হারে আয়কর ধার্য আরও পরিশোধ বা সংগ্রহ করা যাবে। অর্থাৎ আপনার শুধু যে আয় বর্ষে আপনার অ্যাসেসমেন্ট করবে, আয় বর্ষ হারে আপনার মোট অর্জিত আয়ের উপর আয়কর নির্ধারণ করবে তা নয়। প্রিভিয়াসলি যদি কোনো আয় থাকে সেটা আপনি যদি এর আগে ইতিপূর্বে এই আয়গুলো বা দেখাননি, অথবা এই আয়গুলো আপনি এতদিন রিটার্ন সাবমিট করেননি বা নতুন করে রিটার্ন সাবমিট করছেন, তা ক্ষেত্রে আয়বর্ষ ব্যতীত অন্য কোনো মেয়াদে, অর্থাৎ আয়বর্ষ যে মেয়াদ থাকে সেই মেয়াদ ব্যতীত অন্য কোনো মেয়াদে অর্জিত আয়ের উপর আপনার আয়কর ধার্য হবে। এবং আপনি যদি কোনো আয় দেখা গেলো যে এর আগে সেটার উপর ট্যাক্স পেড করেছেন, তাহলে সেটার উপর দ্বিতীয়বার আর ট্যাক্স পেড করতে হবে না। এরপরে 3 নম্বরে আমরা আসি, এ আইনের বিধান অনুযায়ী নিম্নবর্ণিত করাদি ধার্য আরোপ পরিশোধ বা সংগ্রহ করা হইবে, যথা, অর্থাৎ এইগুলোর উপরে আপনার করগুলো সংগ্রহ করা হয়ে থাকে। মানে এই মিডিয়ামগুলো ইউজ করে, অর্থাৎ এই সেকশনের অধীনে আপনার করগুলো, যেটাকে আমরা উইথহোল্ডিং ট্যাক্স হিসেবেও চিনি, আবার কেউ আবার অগ্রিম কর পেমেন্ট করে থাকে, আবার অন্যান্যভাবেও হতে পারে। তো সেই ভিত্তিগুলো কি, অর্থাৎ এই কোশ্চেনটা ঠিক এইরকম যে ঠিক কোন কোন বিধান অনুসারে বা কোন কোন বিধি অনুযায়ী আয়কর সংগ্রহ হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা 1 নম্বরে যদি দেখি উচ্চে কর, যেটা উইথহোল্ডিং ট্যাক্স, যেটা আমরা সাপ্লায়ার থেকে কেটে রাখি। তারপরে হয়েছে আমরা সেবা, কোনো কেউ যদি আমাদেরকে সার্ভিস প্রোভাইড করে তাহলে তার পেমেন্টের সময় আমরা ডিডাক্ট করে থাকি। বিভিন্ন ক্ষেত্রে আমরা দিয়ে থাকি উৎসে কর। অর্থাৎ সরকার চাচ্ছে যে তাদের যেহেতু রেভিনিউ শর্টেজ, অর্থাৎ রেভিনিউ শর্টেজ, সেই জন্য রাজস্ব শর্টেজ যেন না হয়, সেই জন্য আপনার থেকে কিছু ট্যাক্স আগেই নিয়ে রাখে, অর্থাৎ কেটে রাখে। কারণ সরকারের ডে টু ডে বিভিন্ন এক্সপেন্স আছে, সেই এক্সপেন্সগুলো বিয়ার করার জন্য যে আপনার থেকে তো টাকা, যদি আপনার একটা ফাইল সাবমিট করেন সেক্ষেত্রে ট্যাক্স দিবেন একবারে শেষের দিকে। তো সরকার এই জন্য তার যাতে লিকুইডিটির ঘাটতি না হয় এবং দেশের যে সামগ্রিক উন্নয়ন, সেই উন্নয়নের জন্য কোনো ব্যাহত না হয়, সেই জন্য উচ্চে কর কর্তন করে রাখে। তো উচ্চে করের কর্তন 86 ধারা 86-তে থেকে শুরু হয়েছে, অর্থাৎ 86-তে বেতন হতে কর্তন। তো সেই সেকশনগুলো আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ সব সেকশন যেটা গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা খুব ভালো ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, যাতে করে আপনারা এই ভিডিওটি দেখার পরে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করা। দ্বিতীয়ত হচ্ছে অগ্রিম আয়কর ধারা 154। যদি আপনি ধারা 154-তে গিয়ে দেখেন তাহলে সেক্ষেত্রে অগ্রিম আয়করের ব্যাপারে বলা হয়েছে। তো অগ্রিম আয়করের ব্যাপারে কীরকম, যদি কারো দেখা গেলো যে লাস্ট নিরূপিত, অর্থাৎ সে যে গত বছর যে ইনকাম ট্যাক্সের রিটার্ন সাবমিট করেছে সেটা অনুসারে দেখা গেল যে লাস্ট অ্যাসেসড ইনকাম, অর্থাৎ শেষ নিরূপিত আয় 6 লাখের অধিক হলে তাহলে তাকে এই বছরে অগ্রিম কর দিতে হবে। তো অগ্রিম কর আবার 4টা ইনস্টলমেন্টে দিতে হয়, সেটা আমরা ধারা যখন 154 পড়াবো, অর্থাৎ 54 নিয়ে আলোচনা করব, তখন আমি ইন ডিটেলস এটা ডিসকাস করার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। এরপরে রয়েছে ন্যূনতম কর, যেটা হলো মিনিমাম ট্যাক্স হিসেবে আমরা চিনি। তো সেটা হচ্ছে ধারা 163-তে বলা হয়েছে। তো মিনিমাম ট্যাক্স সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য, কোম্পানির জন্য এবং আদার্সের জন্য মিনিমাম ট্যাক্স আছে, যেটা হচ্ছে আপনাকে যেটা
কেটে রেখে দিয়েছে, এর মধ্যে আবার মিনিমাম ট্যাক্সের মধ্যে আবার কিছু আছে ফাইনাল সেটেলমেন্ট, অর্থাৎ যেগুলো হচ্ছে যা কেটে রেখেছে তাই ট্যাক্স, এর উপরে আবার রেগুলার ট্যাক্স অথবা রিডিউস রেটে ট্যাক্স পরিগণনা করা যাবে না, সেটা হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট, সেগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। এরপরে এখন আসি ন্যূনতম কর। ন্যূনতম কর হচ্ছে মিনিমাম যে ট্যাক্সগুলো আছে যেগুলো আপনাকে কেটে রেখেছে অ্যাট সোর্সে অথবা অন্য কোনো সেকশানে, সেগুলো আপনার, অর্থাৎ আপনার যদি ট্যাক্স দেখা গেলো যে ইনকাম আপনার ব্যালেন্স শিটে অথবা আপনার নেট প্রফিট লসে আপনার রিটার্ন নেট প্রফিট আফটার ট্যাক্সে যেটা হচ্ছে মাইনাস আসছে, অর্থাৎ আপনার লস হয়েছে, তারপরে আপনার ন্যূনতম কর যেগুলো রয়েছে, যে সেকশনগুলোতে ন্যূনতম কর সম্পর্কে বলা হয়েছে, সেই সেকশনগুলো অনুসারে আপনাকে ওই মিনিমাম ট্যাক্সটাই দিতে হবে, অর্থাৎ সেটা অলরেডি আপনাকে কেটে রেখেছে, তো সেটাই হচ্ছে আপনার ট্যাক্স লায়াবিলিটি। এরপরে রয়েছে অন্য কোনো কর, সেটা অন্য কোনো সেকশনে হতে পারে। তো এটা হচ্ছে কর ধার্যকরণের ভিত্তি। এবার আমরা দেখি 4 নম্বরে আছে, এ আইনের বিধানবলী সাপেক্ষে সংসদ কর্তৃক প্রণীত আইনের অধীন নির্ধারিত হারে ও প্রকৃতিতে সারচার্জ বা অন্য কোনো চার্জ ধার্য আরোপ সংগ্রহ করা হইবে। সারচার্জ হচ্ছে, এটার কিছু ক্রাইটেরিয়া রয়েছে সারচার্জে, তো আমরা সেটা ইনশাল্লাহ আলোচনা করব। এরপরে রয়েছে, এই ধারায় যাহাই থাকুক, কিছু থাকুক না কেন, নিম্নবর্ণিত ক্ষেত্রসমূহ অংশ 7, অর্থাৎ অংশ 7-এ কর পরিশোধ সম্পর্কে বলা হয়েছে, এবং সেটা সেকশন ধারা 86 থেকে শুরু হয়ে 162-তে গিয়ে শেষ হয়েছে। এবং সপ্তম তফসিল, যেটা সপ্তম তফসিলে বর্ণিত হারে কর আরোপিত হবে, যথা যেমন মূলধনী আয় হিসেবে পরিগণিত কোনো আয়, এগুলো হচ্ছে সেকশন যে অংশ 7-এর 86 থেকে 162 অনুসারে, এবং সপ্তম তফসিলে যেভাবে বর্ণনা করা হয়েছে নিচের যেই ক, খ, গ এই 3টে ক্রাইটেরিয়া, এই ধারাগুলোর ইনকামটা, অর্থাৎ এই ধারাগুলোর যেই ট্যাক্সটা আসে সেই ট্যাক্সটা সপ্তম তফসিল অংশ 7 অনুসারে পরিগণিত হবে। তো মূলধনী আয় হিসেবে পরিগণিত যে কোনো আয়, মূলধনী আয় বলতে ক্যাপিটাল গেইন আমরা বলে থাকি, তো ক্যাপিটাল গেইন হিসাবে যদি কোনো আপনার আয় হয়, সেক্ষেত্রে সেই আয়গুলো এই ধারার অন্তর্ভুক্ত হবে। লভ্যাংশ হিসেবে পরিগণিত কোনো আয়, সেটা ধারা 117-তে বলা আছে। আমি প্রত্যেকটা সেন্টেন্সের পাশে যতটুকু পারা যায় ধারাগুলো রেফারেন্স হিসাবে দেওয়ার জন্য চেষ্টা করেছি, যাতে করে আপনারা খুব সহজে লিঙ্ক করতে পারেন এবং জিনিসগুলো খুব সহজে মনে রাখতে পারেন। এবং লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম অথবা এইরূপ যে কোনো প্রকৃতির খেলার জয়লাভ করিয়া কোনো অর্থপ্রাপ্ত হইলে এইরূপ প্রাপ্তি, সেটা 118 ধারাতে বলা আছে। এই ধারাগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এবার আসি ধারা 19, সেখানে বলা হয়েছে অতিরিক্ত কর আরোপ। এখন আপনি ট্যাক্স দিচ্ছেন, আবার আপনার যদি দেখা যাচ্ছে যে রেগুলার ট্যাক্সের পরে আরও কিছু ট্যাক্স দিতে হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে অতিরিক্ত কর। তো ডিসিটি চাইলে আপনার উপর অতিরিক্ত করগুলো আরোপ করতে পারে। এই জন্য আপনাকে বিভিন্ন সেকশন, বিভিন্ন ধারা সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে, এবং সেগুলো সবসময় মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে, কারণ একজন মানুষ সব কিছু মনে রাখতে পারে শুধু প্র্যাকটিসের মাধ্যমে। তো আসি আমরা এখানে, এ আইনের অন্যান্য বিধান যাই থাকুক না কেন, সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন ব্যতীত, অর্থাৎ এখানে আমি বিডা রেফারেন্স হিসেবে মেনশন করেছি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, যারা আপনার কোনো একজন ফরেন এমপ্লয়িকে যখন আপনার কোম্পানিতে এঙ্গেজমেন্ট করবেন, অ্যাপয়েন্টমেন্ট করবেন, সেক্ষেত্রে বিডার পারমিশন নিতে হয়। তো এখানে বলা হয়েছে কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক নহে, মানে উনি হচ্ছে বাংলাদেশের নাগরিক নয়, মানে হলো বাইরের কোনো দেশের, এইরূপ কোনো ব্যক্তিকে কোনো আয় বর্ষে তাহার ব্যবসায় বা পেশায় নিয়োগ প্রদান বা কর্মের সুযোগ প্রদান করিলে এইরূপ ব্যক্তি এই আইনের অধীন প্রদেয় করের 50% বা 5 লাখ টাকা, এই দুইয়ের মধ্যে যাহা অধিক অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করিবে। এখানে বিষয়টা হচ্ছে, আপনি কাউকে কোনো একটা এমপ্লয়িকে আপনার কোম্পানিতে নিয়োগ দিয়েছেন, কিন্তু বিডার পারমিশন বা গভর্নমেন্টের যে রেগুলেটরি বডি আছে, তাদের রেসপেক্টিভ রেগুলেটরি বডির আপনি পারমিশন নেননি, তাহলে আপনার প্রদেয় কর, অর্থাৎ আপনি যেটা রিবেট এক্সামটেড করার পরে যে ট্যাক্সটা হয়েছে, অর্থাৎ আপনার নেট ট্যাক্স লাইবিলিটি,
যেটা হলো ফাইনাল ট্যাক্স, যেটা আপনি পেড করবেন একটা ফি অর্ডারের মাধ্যমে গভর্নমেন্টকে, সেই ট্যাক্সের উপর, অর্থাৎ যেই রিবেট সহ সব কিছু বাদ দেওয়ার পরে সেই ট্যাক্সের উপর 50%, অর্থাৎ আপনি যদি ওই যে কোম্পানিকে, ওই যে এমপ্লয়িকে যদি পারমিশন না নিয়ে করেন তাহলে 50% ওই ট্যাক্সের, ওই যে ফদেয় কর নেট ট্যাক্স লাইবিলিটির উপর 50% অথবা 5 লাখ টাকা, এই দুইয়ের মধ্যে যেটা অধিক সেটা আপনাকে অতিরিক্ত কর হিসাবে পরিশোধ করতে হইবে। বিষয়টি আমরা একটা উদাহরণের মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করি। ধরা যাক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান XYZ লিমিটেড সরকারি অনুমোদন ছাড়া বিদেশি নাগরিক জন ডোকে তার ব্যবসায় নিয়োগ দেয়। তো এখানে দেখা গেল যে সরকারি অনুমোদন ছাড়া বিদেশি নাগরিককে নিয়োগ দিয়েছেন। তো এক্ষেত্রে কি হবে? তা আসি আমরা বিদেশি নাগরিককে নিয়োগ, জন ডোকে নিয়োগ দেওয়ার পূর্বে XYZ লিমিটেড সরকারি উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদন নেয়নি। তো এখানে প্রযোজ্য কর হচ্ছে এখন XYZ লিমিটেডকে অতিরিক্ত কর দিতে হবে, কারণ XYZ লিমিটেড কোম্পানি সরকারের যে বডি, সেই বডি থেকে পারমিশন নেয়নি। যেহেতু এটি একটি বিদেশি নাগরিক, তাই আইন অনুযায়ী তাদেরকে 50% অতিরিক্ত কর দিতে হবে, অথবা 5 লক্ষ টাকা, যেটি অধিক। তো আমরা যদি একটি হিসাব করি, চলুন দেখি অতিরিক্ত করের হিসাব। যে 50% ধরেন XYZ লিমিটেডের বার্ষিক করের পরিমাণ হচ্ছে 50 লক্ষ টাকা, অর্থাৎ যেই ট্যাক্স প্রদেয় কর যেটা আমরা আলোচনা করেছিলাম, প্রদেয় কর পরিমাণ হচ্ছে 15 লক্ষ টাকা। তো তার উপরে 50% হচ্ছে 7,50,000 টাকা, অথবা 5 লাখ, যেটার মধ্যে অধিক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 7,50,000 টাকা অধিক। তো এক্ষেত্রে এই কোম্পানিকে, অর্থাৎ XYZ লিমিটেড কোম্পানিকে 15 লক্ষের পাশাপাশি 7,50,000 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এবার আসি ধারা 21। এখানে বলা হয়েছে রিটার্নে অপ্রদর্শিত বিদেশস্থ সম্পত্তির উপর জরিমানা আরোপ। অর্থাৎ আপনার যদি কোনো সম্পদ বিদেশে থাকে, সেটার উপরে চাইলে ডিসিটি, একজন উপকর কমিশনার, জরিমানা আরোপ করতে পারবে। তো যে ক্ষেত্রে কোনো নিবাসী বাংলাদেশি করদাতার রিটার্নে প্রদর্শিত নহে, অর্থাৎ রিটার্নে তিনি দেখাননি তার বিদেশে কিছু সম্পদ আছে, সেটা কিন্তু রিটার্নে উল্লেখ করেননি, এইরূপ কোনো বিদেশিস্থ সম্পত্তির সন্ধান পাওয়া যায় এবং করদাতা উক্তরূপ সম্পত্তি অর্জনের উৎস বা প্রকৃতি সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা উপস্থাপন করিতে ব্যর্থ হন, অথবা উপস্থাপিত ব্যাখ্যা উপকর কমিশনারের নিকট সন্তোষজনক প্রতীয়মান না হয়, সেক্ষেত্রে উপকর কমিশনার তার বিদেশের যে সম্পত্তি ন্যায্য বাজার মূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা হিসাবে উক্ত করদাতার উপর আরোপ করিবেন এবং আদায় করিবেন। তো এখানে বলা হচ্ছে যে আপনি একটি রিটার্ন সাবমিট করেছেন, কিন্তু আপনার বিদেশে বিভিন্ন সম্পত্তি রয়েছে, সেটা আপনি রিটার্নে প্রদর্শন করেননি বা উল্লেখ করেননি। এক্ষেত্রে যদি ডিসিটি কোনোভাবে জানতে পারেন, বা আপনার বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে, ক্রস রেফারেন্সের মাধ্যমে যদি জানতে পারেন, তাহলে উপকর কমিশনার যে সম্পত্তির ন্যায্য বাজার মূল্য, এর আগে আমরা আমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম বাজার মূল্য কী এবং ন্যায্য বাজার মূল্য কী, তো সেটা আপনি দেখে নিতে পারেন। তো ন্যায্য বাজার মূল্যের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে উক্ত করদাতার উপর আরোপ করিবেন এবং আদায় করিবেন। এখানে উপকর কমিশনার উপধারা 1-এর অধীনে আরোপিত জরিমানা করদাতার কোনো পরিসম্পদ বা করদাতার পক্ষে অন্য কেহ কোনো পরিসম্পদ ধারণ করিলে তাহা বিক্রয় বা বাজেয়াপ্ত করিয়া আদায় করিতে পারবেন। অর্থাৎ তার যে উপকর কমিশনার চাইলে যে আরোপিত জরিমানা করদাতার কোনো পরিসম্পদ বা করদাতার পক্ষে অন্য কেহ কোনো পরিসম্পদ ধারণ করিলে, অর্থাৎ কেউ যদি তার যে সম্পত্তি উপকর কমিশনার রিভিল করেছে, অর্থাৎ প্রকাশ পেয়েছে, সেই পরিসম্পদ অর্থাৎ ফিক্সড অ্যাসেট যদি কোনো করদাতা অথবা অন্য কেউ যদি হোল্ডও করে থাকে, তারপরেও সেটা উপকর কমিশনার এ আইন বলে, অর্থাৎ ধারা 21 অনুসারে তাহা বিক্রয় অথবা বাজেয়াপ্ত করিয়া আদায় করিতে পারবেন, জরিমানাটা আদায় করতে পারবেন। তো এবার আসি আমরা ইনকাম ট্যাক্সের ধারা 22। সেখানে বলা হয়েছে সংরক্ষিত আয়, রিটেন আর্নিংস, সঞ্চিতি, রিজার্ভ, উদ্বৃত্ত, সারপ্লাস ইত্যাদির উপর কর আরোপ। অর্থাৎ
আমরা সাধারণত সংরক্ষিত আয়, সঞ্চিতি, উদ্বৃত্ত ইত্যাদির উপর এই ডেফিনেশনগুলো জানি, তো সেই জন্য আমি এগুলো আলোচনা করছি না। আমরা সেকশনের ডিটেলসে আসি। এ আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো করবশে কোম্পানি আইন 1994 সনের 18 নম্বর আইন, তো 1994 সনের 18 নম্বর আইনে বলা হয়েছে কোম্পানির গঠন এবং তার কার্যাবলী, অর্থাৎ একটা কোম্পানি কিভাবে গঠিত হবে, কিভাবে অপারেশন করবে সে সম্পর্কে বলা হয়েছে 1994 কোম্পানি আইনের 18 নম্বর দ্বারায়। তো এর অধীন নিম্নলিখিত অর্থাৎ গঠিত এবং বাংলাদেশে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক, অর্থাৎ লিস্টেড কোনো কোম্পানি কর্তৃক সংরক্ষিত আয়ে অথবা কোনো তহবিল, সঞ্চিতি বা উদ্বৃত্তে, সেটা যে কোনো নামই হোক না কেন, পূর্ববর্তী করবর্ষের কর পরিশোধিত নিট আয় অর্থাৎ নেট প্রফিট আফটার ট্যাক্স হইতে অর্থ স্থানান্তর করে এবং উক্ত স্থানান্তরিত অর্থের পরিমাণ করবর্ষের কর পরিশোধিত নিট আয়ের 70% অতিক্রম করে, তাহলে সেই করবর্ষে কোম্পানির কর্তৃক যেই পরিমাণ অর্থ স্থানান্তরিত হয়েছে তার উপর 10% হারে কর প্রদেয় হবে। অর্থাৎ ধরুন আপনার নেট প্রফিট আফটার ট্যাক্সে আপনার যে আয় হয়েছে, তো সে আয়ের মধ্যে আপনি 70% অতিক্রম করে, অর্থাৎ আপনি এটা কি করেছেন, আর রিটার্ন আর্নিংসে নিয়ে গিয়েছেন, অর্থাৎ সংরক্ষিত তহবিল অথবা সঞ্চিতি অথবা উদ্বৃত্ত যে কোনো একটা, যে নামে হোক না কেন, ইকুইটি পোর্শনে, তো সেটা হচ্ছে 70%-এর অধিক, তাহলে যে পরিমাণ অর্থ স্থানান্তরিত হয়েছে, অর্থাৎ আপনি যেই এই যে 70%-এর যে অধিক যেটা নিয়েছেন, তাহলে তার উপরে 10% হারে আপনাকে কর পরিশোধ করতে হবে। তো আসুন আমরা এই বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন ধরুন একটি কোম্পানি এবিসি লিমিটেড, সেটি কোম্পানি আইনে গঠিত এবং সেটি লিস্টেড কোম্পানি। তো পূর্ববর্তী কর বর্ষের নিট আয় ছিল 50 লক্ষ টাকা। তো সে কি করেছে, এবিসি লিমিটেড কোম্পানি কর্তৃক সংরক্ষিত আয়ের মধ্যে তারা 35 লাখ অর্থাৎ 35 লক্ষ টাকা স্থানান্তর করে। তো স্থানান্তরিত অর্থের পরিমাণের মধ্যে 35 লাখ টাকা অর্থাৎ 35 লক্ষ টাকা। তো এখানে যদি আমরা 70% সীমা যদি দেখি, তাহলে 50 লক্ষ টাকার 70% হচ্ছে 35 লাখ টাকা। এখন যেহেতু এখানে 35 লক্ষ টাকা স্থানান্তরিত অর্থের পরিমাণ 70% সীমার সাথে মিলে গেছে কিন্তু অতিক্রম করেনি, সুতরাং এক্ষেত্রে কোম্পানিকে অতিরিক্ত কর দিতে হবে না। এবার যদি আমরা ভিন্ন আরেকটি পরিস্থিতি দেখি, এই ধরুন এবিসি সে 40 লাখ টাকা অর্থাৎ তার যে রেভিনিউ, সেই রেভিনিউর নেট প্রফিট আফটার ট্যাক্সের 40 লক্ষ টাকা স্থানান্তর করে ফেলছে। এখানে 50 লক্ষ টাকার, যেটা আমরা আগে আলোচনা করেছি, 50 লক্ষ টাকা 70% হচ্ছে 35 লক্ষ টাকা। এখন 40 লক্ষ টাকার 70% সীমাকে অতিক্রম করেছে। তো অতিরিক্ত স্থানান্তরিত অর্থ হচ্ছে 40 মাইনাস 35 লক্ষ সমান 5 লক্ষ টাকা। তো এক্ষেত্রে 5 লক্ষ টাকার উপর তাকে 10% অর্থাৎ 50,000 টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে। বিষয়টি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরে আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাতে পারেন। এরপরে আসি ধারা 23-এ, স্টক লভ্যাংশের উপর কর আরোপ। এক্ষেত্রে বলা যায় এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইন যাহা কিছুই থাকুক না কেন, যদি কোনো আয়বর্ষে কোম্পানি আইন 1994 সনের, যেটা 1994 সনের 18 নম্বর আইনের অধীনে নিগমিত এবং বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোনো কোম্পানি কর্তৃক ঘোষিত বা বিতরণকৃত, অর্থাৎ ঘোষিত মানে ডিক্লেয়ার করে রাখছে, অর্থাৎ তারা ডিক্লেয়ার করেছে, এবং বিতরণকৃত মানে ডিস্ট্রিবিউট করবে বা করেছে, বিতরণকৃত স্টক লভ্যাংশ ঘোষিত বা বিতরণকৃত নগদ লভ্যাংশকে অতিক্রম করিলে, অর্থাৎ আপনি যদি লভ্যাংশ সাধারণত স্টকও হতে পারে, নগদও হতে পারে। এখন দেখা গেল যে আমরা একটু স্টক লভ্যাংশের বিষয়ে একটু ধারণাটা ক্লিয়ার করে নিই।
যেমন স্টক লভ্যাংশ হচ্ছে আপনি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছেন, করার পরে যেহেতু আপনার কোম্পানির ডে টু ডে এক্সপেন্স অথবা আপনি কোনো একটা ফিক্সড অ্যাসেট অথবা কোনো একটা প্ল্যান্ট এক্সপেনশন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপনার যারা শেয়ার হোল্ডার আছে কোম্পানির তাদেরকে নগদ লভ্যাংশ বিলি করবেন না। সেক্ষেত্রে কোম্পানি যাদের এক্সিস্টিং শেয়ার আছে সে শেয়ারের অনুপাতে তাদেরকে স্টক লভ্যাংশ করে, অর্থাৎ তাদের শেয়ারের সংখ্যাটা ইনক্রিজ করে দেয়, কিন্তু নগদ কোনো টাকা পয়সা দেয় না। তো এই ক্ষেত্রে যদি আপনি দেখা গেল যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছেন, সেক্ষেত্রে স্টক লভ্যাংশ ঘোষণা করেছেন বা বিতরণকৃত নগদ লভ্যাংশকে অতিক্রম করে আপনি স্টক লভ্যাংশ যেটা ঘোষণা করেছেন তার চেয়ে আপনার নগদ লভ্যাংশ যা দিয়েছেন সেটাকে যদি অতিক্রম করে তাহলে নগদ লভ্যাংশ ব্যতীত কেবল স্টক এক্সচেঞ্জের স্টক লভ্যাংশের ডিভিডেন্ড অর্থাৎ স্টক ডিভিডেন্ডের ঘোষণা বিতরণ করা হইলে সেক্ষেত্রে কোম্পানির কর্তৃক ঘোষিত বা বিতরণকৃত স্টক লভ্যাংশের উপর 10% হারে কর দেওয়া হইবে। অর্থাৎ আপনি যদি স্টক ডিভিডেন্ড যেটা ডিস্ট্রিবিউট করেছেন সেটা নগদ লভ্যাংশ যতটুকু এক্সিড করেছে, অতিরিক্ত আপনি যতটুকু স্টক ডিভিডেন্ড আপনার ডিক্লেয়ার করেছেন, তো সেটা নেট অফ করার পর যেটা থাকে সেটার উপর 10% আপনাকে ট্যাক্স দিতে হবে। বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক। যেমন কোন একটা কোম্পানি, আমরা একটু বলি, আমরা বলেছিলাম যে সব কিছু আমরা খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব এবং সব কিছুর এক্সপ্লেনেশনটা খুব ভালোভাবে দেওয়ার জন্য চেষ্টা করব। যে ইম্পর্টেন্ট সেকশনগুলো রয়েছে সেই ইম্পর্টেন্ট সেকশনগুলো ডিটেলস আলোচনা করার জন্য চেষ্টা করব। তো আমরা সেজন্য বিভিন্ন উদাহরণগুলো তৈরি করেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আসুন, স্টক লভ্যাংশের উপর কর আরোপের এখানে বলা হচ্ছে কোনো কোম্পানি, যেমন XYZ লিমিটেড একটি কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এবং 2023-24 করবর্ষে তার মোট 1 কোটি টাকা লাভ হয়েছে। ধরেন এটা হচ্ছে নেট প্রফিট আফটার ট্যাক্স। কোম্পানি XYZ এই বছর 30% স্টক লভ্যাংশ এবং 20% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যেহেতু ঘোষিত স্টক লভ্যাংশ নগদ লভ্যাংশকে অতিক্রম করেছে, তাই স্টক লভ্যাংশের উপর 10% কর ধার্য হবে। তো স্টক লভ্যাংশ ঘোষণা করেছে 30%, যেটা হচ্ছে নগদ লভ্যাংশ 20%কে অতিক্রম করেছে, অর্থাৎ এক্সট্রা স্টক লভ্যাংশ নগদ ও লভ্যাংশকে অতিক্রম করেছে, তাই স্টক লভ্যাংশের উপর কর প্রযোজ্য হবে। এখানে করযোগ্য স্টক লভ্যাংশের পরিমাণ হচ্ছে 30% মাইনাস 20%, কারণ আমার 30% ছিল স্টক লভ্যাংশ এবং 20% হচ্ছে ক্যাশ ডিভিডেন্ড। তো সেক্ষেত্রে 30% মাইনাস 20%-এর পরে আমার 10%, তো এই করের হার হবে 10%। অর্থাৎ তাহলে আমার যে অতিরিক্ত যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের উপর 10% হারে কর দিতে হবে। অর্থাৎ এই আমার যে স্টক লভ্যাংশ, যেমন আমার 1 কোটির 30%, অর্থাৎ 30% যেটা হয় সেটার 10%, যে 10% যেটা হয় সেটার উপর আবার 10% কর দিতে হবে। অর্থাৎ আমার 1 কোটি টাকা তো লাভ হয়েছে, সেটার উপর স্টক ডিভিডেন্ড ছিল 30% এবং ক্যাশ ডিভিডেন্ড ছিল 20%। তো এটা থেকে এটা মাইনাস করার পরে আমার 10% অতিরিক্ত করেছি আমি স্টক লভ্যাংশ। সেই জন্য আমি যেটা স্টক লভ্যাংশ টোটাল যেই 30%-এর যে অ্যামাউন্টটা সেটার উপর 10% করার পরে আমার স্টক লভ্যাংশের যে ফিগারটা আসবে সেটার উপর 10% আমাকে এক্সট্রা কর পেমেন্ট করতে হবে। এরপরে এবার আসি সেকশন 30-এ। ধারা 30-এ কি বলা হয়েছে? আয়ের খাতসমূহ। এবার যে আয়ের যে খাতগুলো রয়েছে সে 7টি খাত। আমরা জানি যে একজন ইন্ডিভিজুয়ালের 7টি খাত থেকে আয় হয়ে থাকে। তো আপনি একজন আয়কর আইনজীবী হিসেবে 7টি খাত কি কি এবং এক্ষেত্রে কি কি সিলিং আছে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করলে রিবেট পাওয়া যাবে এবং তার অ্যাসেসমেন্টটা কিভাবে করবেন, প্রত্যেকটা সেকশনে বলা আছে। এবং আমরা যখন 7টি হেড নিয়ে আলোচনা করব, আশা করি আপনি একজন ইন্ডিভিজুয়ালের যে ট্যাক্স রিটার্ন সেটার কাজ করতেও অসুবিধা হবে না। অর্থাৎ আপনি খুব সহজে একজন ইন্ডিভিজুয়ালের ট্যাক্সটা অ্যাসেসমেন্ট ক্যালকুলেশন করে দিতে পারবেন। তো এবার আসি যে আয়ের যে 7টি খাত রয়েছে সেই বিষয়গুলো এক ঝলক দেখে নেওয়া যায়। তো এখানে রয়েছে চাকরি হতে আয়। প্রথমে রয়েছে
চাকরি হতে আয়। দ্বিতীয়ত আছে ভাড়া হতে আয়। এরপরে এটা আগে ছিল ভাড়া হতে আয়, নতুন নাম হয়েছে। আগে আমরা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 অনুসারে এটা ছিল গৃহ সম্পত্তি হতে আয়। এরপরে হয়েছে কৃষি হতে আয়। এরপরে রয়েছে ব্যবসা হইতে আয়। এরপরে মূলধনী আয়, যেটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট থেকে যে ইনকামটা হয় সেটা। এরপরে আছে আর্থিক পরিসম্পদ হইতে আয়, এবং সবার শেষে আছে অন্যান্য উৎস হতে আয়। তো এইখানে যদি আমরা দেখি তাহলে 7টি আতের খাতসমূহ রয়েছে। তো আপনি এই 7টি খাত কিভাবে মনে রাখবেন? আমরা অনেক সময় ভুলে যাই যে আসলে 7টি খাত কী কী, মাঝে মধ্যে এলোমেলো করে ফেলি। তো সেই জন্য আমি কিছু ছন্দ লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে করে আপনার এই ছন্দগুলো থেকেই বুঝে উঠতে পারেন এবং মনে রাখতে পারেন যে 7টি আয়, যে একজন ইন্ডিভিজুয়ালের অর্থাৎ ব্যক্তি শ্রেণীর করদাতার যে 7টি খাত রয়েছে, আয়ের 7টি খাত রয়েছে, সেই খাতগুলো কি কি। তো এখানের আমি বলেছি, প্রথমে লিখেছি যে চাকরি, ভাড়া, কৃষি, ব্যবসা, মূলধন, আর্থিক আরও আশা, চাকরি ভাড়া, কৃষি ধরা, ব্যবসা মূলধন, আর্থিক আরও সেরা, চাকরি ভাড়া, কৃষি নাম, ব্যবসা মূলধন, আর্থিক আরও কাম। তো আরও বলতে এখানে অন্যান্য উৎস হতে আয়কে বোঝাচ্ছে। তো আপনাদের যে দুটি লাইন ভালো লাগে, অর্থাৎ আপনার বুঝতে সুবিধা হয় এবং মনে রাখতে সুবিধা হয়, সে লাইনটি আপনি মনে রাখতে পারেন। তাহলে আপনি ব্যক্তি শ্রেণীর করদাতার যে 7টি খাত রয়েছে, সে 7 খাত খুব সহজে মনে রাখতে পারবেন। তো ধারা 31-এ রয়েছে আয় একীভূতকরণ। অর্থাৎ আমরা যখন আমার এর আগের ভিডিওতে আমরা অবশ্যই যারা দেখেছেন তারা জানেন আমরা আয় একীভূতকরণ কি সে সম্পর্কে বলেছিলাম। তো এখানে আরেকবার বলে নিই, এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে নিম্নবর্ণিত আয়সমূহ কোনো ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ একজন এসএসসির মোট আয়ের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে সেটা হচ্ছে, উক্ত ব্যক্তি কোনো ফার্মের অংশীদার বা কোনো ব্যক্তির সঙ্গে সদস্য হইলে উক্ত ফার্ম বা ব্যক্তি সঙ্গের আয়ে তাহার অংশ। অর্থাৎ উক্ত ফার্ম বা ব্যক্তির সঙ্গে তার যে আয় রয়েছে সেটা তার নিজের যেই ট্যাক্স রিটার্ন, সেই রিটার্নে দেখাতে হবে তার আয় হিসেবে। এরপর উক্ত ব্যক্তির বলতে এখানে যিনি ট্যাক্স পেমেন্ট করতেছেন, অর্থাৎ যে ব্যক্তির ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার করা হবে তাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ যিনি যে ব্যক্তি ট্যাক্স পেমেন্ট করার জন্য অব্লিগেশন আছে, ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো উক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের আয়, যদি এখানে কিছু কন্ডিশন দিয়েছে, যদি উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তান তাহার উপর নির্ভরশীল হয়, অর্থাৎ যে ব্যক্তি ট্যাক্স পেমেন্ট করছেন, অর্থাৎ যে ব্যক্তির ট্যাক্স পেমেন্ট করতে হবে, ওনার উপর যদি ওনার স্ত্রী অথবা অপ্রাপ্তবয়স্ক মাইনর চাইল্ড যেটাকে বলা হয়, তো অপ্রাপ্তবয়স্ক যদি কোনো আয় করে থাকে তাহলে সে আয় ওনার ইনকামে দেখাতে হবে। এইরূপ আয়ের উপর উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে, এবং যে উনি শুধু ওনার স্ত্রী, যেমন ওনার একজন ব্যক্তি, যেমন আমাদের একজন ব্যক্তির স্বামী ট্যাক্স পেমেন্ট করতে হবে, তো স্ত্রী তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, সেক্ষেত্রে স্বামীর ইনকামের যে স্ত্রীর যে ইনকাম আছে সেটা স্বামীর ইনকামে আর দেখানো লাগবে না এই জন্য যে, কারণ আমাদের যে সেকেন্ড ক্লজ অনুসারে এরূপ আয়ের উপর উক্ত বলতে এখানে স্বামীকে বোঝানো হচ্ছে, উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে। তাহলে যেহেতু ডিভোর্স হয়ে গেছে, তাহলে ওই স্ত্রীর উপর ওই ব্যক্তির অর্থাৎ স্বামীর আর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো সেই জন্য এখানে দুইটি জিনিস, একটা হলো ডিপেন্ডেন্ট হতে হবে আর একটা হলো কন্ট্রোল থাকতে হবে। যেমন পরীক্ষা আসতে পারে যে কখন একজন এসএসসির ইনকামে তার এই অন্যান্য আয়গুলো একীভূত হবে। তো সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে, আপনারা লিখতে পারেন যে যেই তার অপ্রাপ্তবয়স্ক অথবা স্বামী বা স্ত্রী যদি থাকে এবং তার উপর নিয়ন্ত্রণ থাকে, প্রথমে হচ্ছে নির্ভরশীল ডিপেন্ডেন্ট হয়, এবং তার উপর যদি যুক্তিসঙ্গত কোনো নিয়ন্ত্রণ থাকে, তিনি এরূপ আয় একীভূতকরণে ইচ্ছুক হন, এবং যদি তিনি আয় একীভূতকরণে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সেগুলো তিনি রিটার্নে দেখাতে পারবেন। তবে সত্য থাকে যে উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পৃথক কর নির্ধারণ করা হলে এই বিধান প্রযোজ্য হবে না। অর্থাৎ এখানে দেখা গেল যে স্বামীও রিটার্ন প্রস্তুত করে থাকে,
অর্থাৎ স্বামীরও টিন আছে। এখন তো যে ব্যক্তির টিন আছে তাকে ট্যাক্স পেমেন্ট করতে হবে, অর্থাৎ তাকে রিটার্ন সাবমিট করতে হবে। সে ট্যাক্সেবল ইনকামে পড়ুক অথবা না পড়ুক, তাহলেই তাকে যার টিন আছে তার মানে তাকে রিটার্ন সাবমিট করতে হবে। তো এটা আগে ছিল না, কিন্তু এখন গভর্নমেন্ট ট্যাক্স যে দেখা গেলো যে রিটার্ন আছে কিন্তু তারা পেমেন্ট করে না, তারা রিটার্ন সাবমিট করে না। সরকারের যে রেভিনিউটা ইনক্রিজ করার জন্য বেসিক্যালি এটা করা হয়েছে। তো এখানে বাধ্যবাধকতা করা দেওয়া হয়েছে, এবং এই বিষয় যে রিটার্ন সাবমিশনের যে ইম্পর্টেন্ট, সেই বিষয়গুলো আমরা পরবর্তী সেকশনগুলোতে আলোচনা করব। সেগুলো আমাদের আস্তে আস্তে আমরা ইম্পর্টেন্ট সেকশনগুলো নিয়ে অবশ্যই আলোচনা করবো, এবং খুব কম সময়ের মধ্যে আমি চাইবো যে আপনাদের পুরোপুরি কোর্সটা শেষ করে দেওয়ার জন্য, যাতে করে আপনারা ভালো প্রস্তুতি নিতে পারেন। তো আমরা এরপরে আসি, যেটা বলছিলাম যে উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পৃথক নির্ধারণ করা হলে সেক্ষেত্রে যেমন আপনার স্বামীর টিন আছে, স্ত্রীর টিন আছে বা অপ্রাপ্তবয়স্ক, সেটার টিন নেয়, কিন্তু কিছুদিন পর সে যদি টিন করে তাহলে স্বামীর আর রিটার্নে অর্থাৎ তার আব্বার বা তার বাবার এই রিটার্নে আর তার আয়গুলো সম্পৃক্ত হবে না। এবার আমরা চাকরি হতে আয়ের বিষয়গুলো একটু দেখি। তো সেকশন 32 থেকে শুরু, চাকরি হতে আয়। ধারা যদি 32-এ যদি আপনাদের পরীক্ষায় আসে কততম ধারাতে চাকরি হতে আয়ের ব্যাপারে বলা হয়েছে, সেটা হচ্ছে ধারা 32। তো এখানে বলা হচ্ছে বেতন অর্থ কর্মচারী কর্তৃক চাকরি হইতে প্রাপ্ত যে কোনো প্রকৃতির অঙ্ক এবং নিম্নবর্ণিত বিষয় তাহা ইয়ার অন্তর্ভুক্ত হইবে যথা। অর্থাৎ যে চাকরি পরীক্ষায় আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, যে এই জন্য যে চাকরি বলতে আসলে কি বোঝায়, চাকরি হইতে প্রাপ্ত বলতে আপনার কোন কোন বিষয়গুলো এটার অন্তর্ভুক্ত হবে। তো এখানে হচ্ছে যে কোনো বেতন, মজুরি বা পারিশ্রমিক, যে কোনো ভাতা, ছুটি নগদায়ন, বোনাস, ফি, কমিশন, ওভারটাইম। তো এখানে বলে রাখি, এখানে দুটো জিনিস যেটা আপনাদের ক্লারিফিকেশনের জন্য বলে রাখছি, যে ছুটি নগদায়ন হচ্ছে লিভ এনকেশমেন্ট, যেটা আমরা বলি যে ছুটিকে কনভার্ট করে নগদে রূপান্তরিত করা। অর্থাৎ আপনি ওই যে ছুটিগুলো কিছু কিছু সব প্রতিষ্ঠানে রয়েছে, কিছু পলিসি রয়েছে যে তাদের ছুটি নগদায়ন করা যেতে পারে। অর্থাৎ দেখা গেলো যে নর্মালি যে প্রতিষ্ঠানগুলোতে 12টি ছুটি থাকে, তো সেই 12টি ছুটি যদি তারা অ্যাভেল না করে, অর্থাৎ যেটাকে লিভ এনকেশমেন্ট বলা হয়, তো সেক্ষেত্রে তাদেরকে মাস শেষে এই 12টি ছুটির জন্য তাদেরকে পেমেন্ট করা হয়। তো সেটা হচ্ছে লিভ এনকেশমেন্ট। তো সেটা কিন্তু আপনার চাকরি হতে প্রাপ্তির মধ্যেই রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, যেটা হচ্ছে কোম্পানি আপনাকে একটা বছর আপনি কোম্পানির অনেক কাজ করেছেন, কোম্পানিকে স্যাটিসফাই করেছেন, তো সেক্ষেত্রে আপনার কনফার্মেশন হয়ে গেছে এবং কোম্পানি আপনার উপর প্লিজড, তো কোম্পানি আপনাকে এলএফএ দিচ্ছে যে তুমি 10 দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসো, আর তোমাকে ধরো এই টাকাটা দিচ্ছি, অর্থাৎ তোমার একটা বেসিক দিয়ে দিচ্ছি অথবা তোমার একটা গ্রস দিয়ে দিচ্ছি, তুমি ঘুরে আসো কোথাও থেকে। অর্থাৎ ছুটির সাথে এক্সট্রা যে একটা বেনিফিট, এটা হচ্ছে লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স। আর যেটা হচ্ছে লিভটাকে এনকেশমেন্ট করা, সেটা হচ্ছে ছুটি নগদায়ন। তো বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। সামনে দুটোর কি ইম্প্যাক্ট সেটা আমরা দেখব। তো অগ্রিম বেতন, আনুতোষিক অ্যানুইটি, পেনশন বা ইহাদের সম্পূরক বা এরকম যেটাই হোক, ফারকুইজিট। আর একটা হচ্ছে বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি। তো বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি বলতে কি বোঝায়, যেমন বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি হয়েছে যে ব্যক্তি যখন আপনাকে কোনো এক কোম্পানি থেকে টার্মিনেট করে দিয়েছে, মানে আপনাকে জবটা টার্মিনেট করে দিয়েছে, তখন আপনাকে সাসপেন্ড করেছে আপনার পদ থেকে, তখন তারা আপনাদেরকে যে স্যালারি বা মজুরি বাবদ যেটা দিয়ে থাকে, সেটা তো আপনারা বেতন থাকে না, সেটা হচ্ছে আপনার প্রাপ্তি। তো সেটাও আপনার বেতন খাতে অন্তর্ভুক্ত হবে। ধারা 32-এ যেটা একটু আগেই আমরা আলোচনা করেছিলাম, যেটা হলো বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি অথবা বেতন বা মজুরির অতিরিক্ত প্রাপ্তি অর্থে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে, যেটা হচ্ছে চাকরিতে অবসায়নের কারণে প্রাপ্ত কোনো প্রকার ক্ষতিপূরণ, উহা যে নামে অভিযোগ না কেন, অর্থাৎ আপনাকে টার্মিনেট করার পরে যে কম্পেনসেশন দেওয়া হোক না কেন, সেটা আপনার প্রাপ্তি হিসেবে অন্তর্ভুক্ত হবে। তো এই বিষয়গুলো আপনারা খুব খুঁটিনাটি বিষয়গুলো ভালোভাবে খেয়াল করবেন, যাতে করে যদি আপনাদেরকে একটু
কমপ্লেক্সিটি তৈরি করে কোশ্চানে, তারপরে আপনারা জিনিসগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন এবং কনসেপ্ট সবসময় ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, তাহলে যেভাবেই আসুক না কেন আপনি আনসার করতে পারবেন। তো ভবিষ্যৎ তহবিল বা অন্য কোনো তহবিলে কর্মচারীর অনুদানের অংশ ব্যতিরেকে অবশিষ্ট অংশ, এখানে কর্মচারী মানে আপনি আমরা নর্মালি আরপিএফ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে নর্মালি কর্মচারী যেই পরিমাণ অর্থ দান করেন এবং সেই পরিমাণ অর্থ যিনি আপনাকে হায়ার করেছেন নিয়োগকর্তা তিনিও দান করেন, অর্থাৎ এই দুইজনের সম্মিলিত তহবিল হচ্ছে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তো প্রভিডেন্ট ফান্ডে তাহলে এই যে বেতন বা মজুরির পরিবর্তে প্রাপ্তি, এটার কোন অংশটা আসবে? এটা হচ্ছে আপনি যতটুকু দান করেছেন সেটা বাদ দিয়ে, অর্থাৎ সেটার ব্যতিরেকে আপনার এমপ্লয়ার অর্থাৎ নিয়োগকর্তা যতটুকু দান করেছে সেটাই আপনার বেতন বা মজুরির পরিবর্তে অর্থাৎ আপনার বেতন খাতে আসবে। এরপরে চাকরির চুক্তির শর্তাবলী পরিবর্তনের ফলে প্রাপ্ত অঙ্ক বা সুবিধার ন্যায্য বাজার মূল্য, বা কোনো আপনাকে যদি কোনো প্রাপ্ত অঙ্ক, যেমন আপনার ইনক্রিমেন্ট হয়েছে, ইনক্রিমেন্ট হওয়ার পরে স্যালারি এরিয়া দিয়েছে, সেটাও কিন্তু আপনার বেতনের মধ্যে আসবে। অথবা কোনো যদি বেনিফিট দিয়ে থাকে, যেমন আপনি আগে একটা কোয়ার্টারে থাকতেন, সেটা বাদ দিয়ে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে এখন কোনো একটা আবাসন, অর্থাৎ ওয়েল এস্টাবলিশ কোনো অ্যাপার্টমেন্টে আপনাকে দিয়েছে থাকার জন্য, কিন্তু সেটার ন্যায্য যে বাজার মূল্যটা, সেই বাজার মূল্য অনুসারে সেটা আপনি অ্যাসেস করে আপনার বেতন খাতে আয় হিসেবে দেখাতে হবে। চাকরি যোগদান করলে বা চাকরির অন্য কোনো শর্তের অধীন প্রাপ্ত অঙ্ক বা সুবিধাদি ন্যায্য বাজার মূল্য। তো চাকরি যোগদান করলে যদি কিছু দিয়ে থাকে অথবা কনফার্মেশনের সময় যদি আপনাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়ে থাকে, তাহলে এই পুরোটাই আপনার বেতন খাতে অন্তর্ভুক্ত হবে। এরপরে রয়েছে ধারা 32-এ যে আমরা চলমান যেটা রয়েছে যে ফার্কিজিট অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেন্টিভ বোনাস সহ যে কোনো প্রকার পরিশোধ বা সুবিধা, তবে নির্ভবনীত পরিশোধসমূহ তার এর অন্তর্ভুক্ত হবে না। তো এগুলো রয়েছে কি, যে আপনি যে ফার্কিজিট অর্থাৎ পরীক্ষায় এটা ইম্পর্টেন্ট এই জন্য যে কোনটা ফার্কিজিট আর কোনটা চাকরির অন্তর্ভুক্ত হবে, মোট বেতনের মূল বেতনের অন্তর্ভুক্ত হবে, এটাকে আপনাকে ডিস্টিংগুইশ অর্থাৎ আপনাকে ডিফারেন্সটা জানতে হবে। তাহলে একজন কোম্পানির জন্য এটা জানা গুরুত্বপূর্ণ, কারণ সে যখন এমপ্লয়কে 10 লাখ টাকার অধিক যদি কোনো ফার্কিজিট পেমেন্ট করে, তাহলে কিন্তু ডিসিটি অর্থাৎ ট্যাক্স অ্যাসেসমেন্টের সময় সেটা ডিসঅ্যালাউন্স করে, তার যদি রেগুলার ট্যাক্সও হয়ে থাকে অর্থাৎ রিডিউস ট্যাক্স, যেমন গার্মেন্টসের কথাই আমরা ধরি, যদি সে গ্রিন সার্টিফিকেট হয় 10% এবং যদি গ্রিন সার্টিফিকেট না হয়ে থাকে তাহলে 12% এবং টেক্সটাইলের হচ্ছে 15%। তো দেখা গেল যে সে একজন এমপ্লয়কে ফার্কিজিট দিয়েছে 11 লাখ টাকা, তাহলে কিন্তু তার সিলিং হচ্ছে একজন এমপ্লয়ারের জন্য ফার্কিজিট 10 লাখ টাকা, সেক্ষেত্রে সে 11 লাখ টাকা দেওয়ার মানে 1 লাখ টাকা, এই 1 লাখ টাকার উপর কিন্তু ট্যাক্স তখন আর তার রিডিউস রেট অর্থাৎ 10, 12 অথবা 15% হবে না। তার জন্য প্রাইভেট কোম্পানি যদি সেটা লিস্টেড কোনো কোম্পানি হতে হয়, পাবলিক কোনো কোম্পানি, তাহলে ওই ট্যাক্স রেটটাই তার যে ডিসঅ্যালাউন্স সেটার উপরে ইম্পোজ হবে। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, গুরুত্ব সহকারে এগুলো মনে রাখবেন। তো ফার্কিজিটের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না, সেটা হচ্ছে মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও ওভারটাইম। আমি একটু আগে বলেছিলাম যে ছুটি নগদায়ন অর্থাৎ আপনার লিভ এনকেশমেন্ট, সেটা কিন্তু আপনার ফার্কিজিটের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আর লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্সটা সেটা কিন্তু আপনার ফার্কিজিট। এই দুটো জিনিস মনে রাখবেন খুবই ভালো করে। ও ওভারটাইম, স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত পেনশন তহবিল, অনুমোদিত আনতোষিক গ্র্যাচুইটি ফান্ড আর কি যেটা বলা হয়, অনুমোদিত বার্ধক্য তহবিলে প্রদত্ত চাঁদা, এগুলো কিন্তু আপনার ফার্কিজিট না। এবার আসে মূল বেতন, অর্থ মাসিক বা অন্য প্রকার পদেয় বেতন যাহার ভিত্তিতে অন্যান্য ভাতা এবং সুবিধাদি নির্ধারণ করা হয়, তবে নির্বাবনিত ভাতা বা সুবিধাদি এর অন্তর্ভুক্ত হইবে না। মূল বেতন হচ্ছে আপনার যে বেসিক, যেটা বলা হয় কোম্পানির, কোনো কোম্পানির 20%, 30%, 40%, 50% বিভিন্ন বেসিক থাকে। তো এই ক্ষেত্রে আপনার বেসিকটা একজন এমপ্লয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনার এই বেসিকের উপর কিন্তু আপনার বোনাস, আপনার ইনক্রিমেন্ট সব কিছু আছে। তো সেক্ষেত্রে মূল বেতনটা খুবই গুরুত্বপূর্ণ কোনো এমপ্লয়ের জন্য। যখনই আপনি চাকরি কোনো ইন্টারভিউ দিতে যাবেন ভবিষ্যতে, বা চাকরি কোনো ইন্টারভিউ দিচ্ছেন, সেক্ষেত্রে মূল বেতনের সেলিংটা জেনে নেবেন কারো থেকে, কারণ এটার উপর আপনার অনেক কিছু জড়িত। তো সেক্ষেত্রে এখন আসি যে মূল বেতন এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না, সেটা হচ্ছে সকল প্রকার ভাতা, যদি আপনাকে কোনো অ্যালাউন্স দেয় সেটা কিন্তু আপনার মূল বেতনে আসবে না, ফার্কিজিটি আসবে না, অ্যানুইটি, বোনাস ও সুবিধা এইগুলো কিন্তু আপনার মূল বেতনের বাইরে। এবং
সেটা হচ্ছে গ্রস স্যালারি বলা যায়, এবং নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীর বিভিন্ন তহবিলে প্রদত্ত চাঁদা, এটাও কিন্তু মূল বেতন আসবে না। যে আপনার যে নিয়োগকর্তা যে চাঁদাটা দিচ্ছে সেটা কিন্তু আপনার মূল বেতনে আসবে না। নিয়োগকর্তা বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে সেটা তো আমরা এজ ইট ইজ যেটা জানি, যে যিনি নিয়োগ দান করেন এবং বেতন ভাতাদি পরিশোধ করে থাকেন, অথবা ওই নিয়োগকর্তার পক্ষে যদি অন্য কেউ এই কাজগুলো সম্পন্ন করে থাকেন তাহলে তিনিও নিয়োগকর্তা হিসাবে পরিগণিত হবে। এবার আসি ধারা 33-এ। আমি জানি যে আপনারা অনেক সময় ধরে ভিডিওগুলো দেখছেন, তা আশা করি আপনারা কিছু না কিছু শিখছেন, আমি এটা মনে করি। সেজন্য আমার এই প্রচেষ্টা যে আপনারা যদি কিছু শিখে থাকেন এখান থেকে, ভালো কিছু আউটপুট দিতে পারি, তাহলেই সেটাই আর আমার ইন্সপাইরেশনস এবং সেটাই আমার প্রাপ্তি। তো আর ধৈর্য ধরে যতক্ষণ পর্যন্ত আপনারা দেখবেন ততক্ষণ পর্যন্ত আমার থেকেও ভালো লাগবে যে আপনারা নতুন কিছু শিখছেন। তো আসি ধারা 33। ধারা 33-এ বলা হচ্ছে ফায়ার ক্রেডিট, ভাতা ও সুবিধা দিয়ে আর্থিক মূল্য নির্ধারণ। এখন একটা কোম্পানি আপনাকে ফায়ার ক্রেডিট দিয়েছে, সুবিধা দিয়েছে, এখন সেটা যে আর্থিক মূল্য সেটা আপনি নিরূপণ করবেন কিভাবে? আর্থিক মূল্যের দেওয়া ফায়ার ক্রেডিট, ভাতা ও সুবিধা ব্যতীত যেটা আপনাকে আর্থিক মূল্য দেওয়া হয়, অন্যান্য যে ফায়ার ক্রেডিট, ভাতা ও সুবিধাদের আর্থিক মূল্য নিম্নবর্ণিত সারণী মোতাবেক নির্ধারিত হবে। অর্থাৎ আপনাকে যদি দেখা গেলো যে টাকার মূল্যে যদি কোনো ফায়ার ক্রেডিট দেয়, তাহলে তো সেটা টাকা, আপনি সেটা থেকে তো আর ন্যায্য বাজার মূল্য বা মূল্য কোনো কিছু নির্ধারণ করার আগে না, আপনাকে 100 টাকা দিয়েছে, সাপোজ 10 লাখ টাকা দিয়েছে, সেটা তো টাকা। যদি 10 লাখ টাকা না দিয়ে যদি কোনো বেনিফিট দেয়, যেন আপনাকে কোনো একটা আবাসন সুবিধা দিয়েছে, গাড়ি দিয়েছে, অথবা অন্য কোনো কিছু দিয়েছে, সেটা কিন্তু আর্থিক মূল্য নির্ধারণ করা কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে, আর্থিক মূল্য নির্ধারণ করতে হবে। তা না হলে ডিসিটি নিজের মতো করে কিন্তু আর্থিক মূল্য নির্ধারণ করবে। তো এখানে ফায়ার ক্রেডিটের ক্ষেত্রে আবাসন সুবিধা রয়েছে, যেটা হলো আবাসনের ভাড়া সম্পূর্ণভাবে নিয়োগকর্তা কর্তৃক পরিশোধিত হইলে, অথবা নিয়োগকর্তা কর্তৃক আবাসনের ব্যবস্থা করা হইলে আবাসনের বার্ষিক মূল্য। এখানে রয়েছে যে নিয়োগকর্তা আপনাকে একটা সুন্দর অ্যাপার্টমেন্ট দিয়েছে, তো অ্যাপার্টমেন্টের কোনো টাকা আপনার থেকে নেই না। সেক্ষেত্রে মার্কেটে যে আপনি যদি ভাড়া কমও দেখান, তাহলে ডিসিটি যদি দেখে যে সমসাময়িক ওই যে আপনাকে যে অ্যাপার্টমেন্টটা ভাড়া দিয়েছে আপনার কোম্পানি থেকে, যে সুবিধাটা দিয়েছে, এই সুবিধাটা অন্য অন্য পাশে যে অ্যাপার্টমেন্টগুলো আছে সেগুলোর ভাড়া কেমন, সেটার উপর জাজ করে ডিসিটি আপনাকে অ্যাসেসমেন্ট করবে, এবং সেটাই ডিসিটি বার্ষিক ভাড়া মূল্য হিসাবে ট্রিট করবে। তো আপনি যদি এখানে কমও দেখান তাহলে কিন্তু সুবিধা নিতে পারছেন না, যদি ডিসিটি এই ব্যাপারে যদি ভালোভাবে জানে। এরপরে হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত আবাসনের ক্ষেত্রে অনুচ্ছেদ ক অনুযায়ী নির্ধারিত ভাড়া এবং পরিশোধিত ভাড়া পাবেন। যেমন হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট, আপনাকে একটা অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে এবং সেটার ভাড়া মূল্য হচ্ছে 10 লাখ টাকা, অথবা ধরেন 50,000 টাকা, তো সেক্ষেত্রে আপনার থেকে নিচ্ছে 20,000 টাকা, তাহলে 30,000 টাকা কিন্তু আপনাকে সুবিধা দিচ্ছে। তো ডিসিটি যেটা হচ্ছে আপনি অথবা আপনি যেটা নির্ধারণ করবেন যে এই ভাড়ার আসলে কত মূল্য হওয়া উচিত, সেটা ক্যালকুলেট করে সেটা থেকে আপনি যতটুকু পেমেন্ট করেছেন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আপনার মানি রিসিট থাকতে হবে, অথবা ব্যাংক অবশ্যই ভাড়ার টাকাটা সেটা ব্যাংক পেমেন্ট করতে হবে এবং অ্যাকাউন্ট পে চেক দ্বারা। কিন্তু ব্যাংক ট্রান্সফার না হলে যে আপনাদের বিভিন্ন রেটের ক্লজ আছে বা আপনাকে ডিসঅ্যালাউন্স করে দিতে পারে, অবশ্য ভাড়ার 1 টাকা হলেও সেটা ব্যাংকের মাধ্যমেই অবশ্য ট্রান্সফার করতে হবে, এই জিনিসটা খুবই খেয়াল রাখবেন। সেক্ষেত্রে আবার ট্যাক্সের 5% কাটার একটা বিধি আছে, যেটা হচ্ছে উইথহোল্ডিং ট্যাক্স, সেটা আমরা জানবো পরবর্তীতে। তো হ্রাসকৃত ভাড়ায় প্রাপ্ত, যেটা বলছিলাম যে ওই সুবিধা থেকে, অর্থাৎ আপনি যেটা পেমেন্ট করেন সেই ভাড়া থেকে, অর্থাৎ আপনাকে 30,000 দিচ্ছে, তাহলে আপনি 20,000 টাকা পেমেন্ট করছেন, তাহলে এই যে 50,000 থেকে আপনি 20,000 টাকা বাদ দিয়ে, অর্থাৎ আপনি বছরে যতটুকু পেমেন্ট করেছেন যতটুকু বাদ দিয়ে বাকি টাকা কিন্তু আপনি দেখাবেন আপনার ইনকাম ফ্রম ভাড়া থেকে আয়। এরপরে আছে মোটর গাড়ি প্রতি সুবিধা, যেমন আপনাকে একটা মাইক্রোবাস দিয়েছে অথবা একটা কারের ফ্যাসিলিটি দিয়েছে, সেটা হচ্ছে 250 সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে মাসিক 10,000 টাকা, অর্থাৎ যদি সেটার সিসি হয় 2500 সিসি, সেক্ষেত্রে সেটার মাসিক 10,000 টাকা নিরূপণ করা হবে, এবং যদি 2500 সিসির অধিক এরূপ গাড়ির ক্ষেত্রে মাসিক 25,000 টাকা নির্ধারণ করে সেটা আপনার রিটার্নে দেখাতে হবে, অর্থাৎ আপনার ইনকামে দেখাতে হবে, সেটা ইনকামে দেখাতে হবে। এরপরে রয়েছে অন্য কোনো ফায়ার ক্রেডিট, ভাতা বা সুবিধা। ফায়ার ক্রেডিট, ভাতা বা সুবিধার
আর্থিক মূল্য বা ন্যায্য বাজার মূল্য, অন্যান্য যদি থাকে সেগুলো ন্যায্য বাজার মূল্য যা হয় অথবা আর্থিক মূল্য যা হয় সেটা জাজ করে আপনি উল্লেখ করবেন। এগুলো সবগুলো হচ্ছে আপনার চাকরি হতে আয়ের যে ক্রাইটেরিয়া, যে ফার্কিজিটের সেগুলো আর কি। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ফার্কিজিট চার্ট রয়েছে এটা আপনারা খুব ভালো করে দেখবেন এবং মনে রাখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে। এরপর রয়েছে ধারা 36, এখানে বলা হয়েছে বাড়া হতে আয়। তো বাড়া হতে আয়ের এখানে যে বাড়া হতে আয়, আমি বলে রাখি যে যারা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 যে পিডিএফ ভার্সনটা ফলো করছেন তাদের ক্ষেত্রে বাড়া হতে আয় এটা এবারের আয়কর অর্থ আইন 2024 দ্বারা পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ যে বাড়া হতে আয় ইনকাম ট্যাক্স অ্যাক্টে যা আছে তা এখন আর নাই, অর্থাৎ অর্থ আইন 2024 দ্বারা তা পুরোপুরি চেঞ্জ করা হয়েছে। তো এটা আপনি খেয়াল রাখবেন, আপনি অর্থ আইন যদি ডাউনলোড করে থাকেন অথবা যদি আপনার কাছে কোনো বই থাকে অর্থ আইনের, তাহলে কপি থাকে, তাহলে আপনারা পৃষ্ঠা নম্বর 49 থেকে এটা দেখে নিতে পারেন। তো বাড়া হতে আয়ের ক্ষেত্রে এই সংজ্ঞাগুলো আপনারা একটু দেখে নেবেন। গৃহ সম্পত্তি বলতে কি বোঝায়, ভাড়া প্রদান বলতে কি বোঝায়, সম্পত্তি হয়ে কি বোঝায়। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি এগুলোকে আর মেনশন করছি না বা এগুলোর ব্যাপারে যাচ্ছি না। আমরা ডিরেক্টলি আসি ভাড়া হতে আয়। এখানে বলা হয়েছে যে ভাড়া হতে আয় আমরা কোনগুলো কনসিডার করব। কোনো ব্যক্তির কোনো সম্পত্তির ভাড়া প্রদান হইতে অর্জিত মোট ভাড়া মূল্য হইতে এই অধ্যায়ে বর্ণিত সর্বমোট অনুমোদনযোগ্য খরচ বাদ দিলে যাহা অবশিষ্ট থাকিবে উহা হইবে উক্ত সম্পত্তি হইতে উক্ত ব্যক্তির ভাড়া হতে আয়। অর্থাৎ আপনি ভাড়া অর্জন করেছেন, আপনার ভাড়াটিয়া থেকে, টেনেন্ট থেকে আপনি ভাড়া নিয়েছেন, নেওয়ার পরে এক্ষেত্রে কিন্তু আপনার খরচ কিছু, কারণ একজন ভাড়া তো আর এমনি, যেমন আপনার গ্যাস আছে, ইলেকট্রিসিটি আছে, অথবা আপনার ওয়াটার আছে, ইউটিলিটি বিভিন্ন বিল থাকতে পারে, সেগুলো বাদ দেওয়া থেকে যে অনুমোদন একটা সেলিং আছে, অনুমোদন খরচ বাদ দিলে যা থাকে সেটাই কিন্তু আপনার ভাড়া হিসেবে আয়, ভাড়া থেকে আয় হিসেবে পরিগণিত হবে। কোনো ব্যক্তির সম্পত্তির কোনো অংশ উক্ত ব্যক্তির স্বীয় ব্যবসায়ের উদ্দেশ্যে ব্যবহৃত হইলে বা হুয়া হইতে প্রাপ্ত আয় উক্ত ব্যক্তির ব্যবসা হইতে আয় খাতে পরিগণিত যোগ্য হইলে উক্ত অংশের জন্য এ দ্বারা প্রযোজ্য হবে না। অর্থাৎ আপনি একটা অ্যাপার্টমেন্টের 2টা ফ্লোর, একটা ফ্লোর আপনি বিজনেস করেন আর একটা ফ্লোর আপনি ভাড়ায় থাকেন, বা আপনার নিজের বিল্ডিং আর একটা ফ্লোর আপনি ভাড়া দিচ্ছেন, তাহলে যে বিজনেস যেটা করছেন সেক্ষেত্রে কিন্তু এটা আর ভাড়ার অন্তর্ভুক্ত হবে না, এটা আপনার ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন থেকেই আসবে। অনেক ইনকাম ফ্রম বিজনেসের ওই খাতেই যাবে, সেটা কিন্তু ভাড়া খাতে অন্তর্ভুক্ত হবে না। হোস্টেল, হোটেল, মোটেল বা রিসোর্টের ক্ষেত্র ব্যতীত অন্য কোনো সম্পত্তি ভাড়ার প্রকৃতি, কারবার, বাণিজ্য বা ব্যবসা নির্বিশেষে যেই ধরনেরই হোক না কেন উক্ত সম্পত্তি হইতে অর্জিত আয় ভাড়া হইতে আয় খাতের অধীন পরিগণিত হইবে। তো এই ক্ষেত্রে বলা হয় যে হোস্টেল, হোটেল, মোটেল বা রিসোর্টের ক্ষেত্র ব্যতীত, অর্থাৎ এই ক্ষেত্রগুলো ছাড়া অন্য কোনো সম্পত্তি যদি ভাড়া দিয়ে বা কারবার বা বাণিজ্য ব্যবসায় নির্বিশেষে যেভাবে হোক না কেন আপনি যদি কোনো টাকা বা কোনো কিছু আয় করেন সেটা ভাড়া হতে আয় হবে। তো এখানে একটা বিষয় হচ্ছে, অনেকে আমরা হোটেল বুঝছিলো কিন্তু মোটেলটা বুঝি না, যেটা আমাদের কাছে তেমন একটা পরিচিত না। তো এক্ষেত্রে হোটেলটা হচ্ছে যেখানে হচ্ছে আপনি কোথাও গেলেন, থাকছেন, সেখানে লাউঞ্জ আছে, খাওয়ার ব্যবস্থা আছে, জিমনেশিয়াম আছে, সুইমিং পুল আছে, এগুলো। আর মোটেল হচ্ছে যেমন আপনার পথের ধারে যেটা হলো যায়, যেমন যাত্রী চাউনির মতো বলা যেতে পারে, যে যেমন আপনি কোথাও সফরে গিয়েছেন বা ট্যুরে গিয়েছেন, যেক্ষেত্রে এই লাউঞ্জ, খাওয়ার ফ্যাসিলিটি, তারপরে সুইমিং পুল, এগুলো কিছুই নেই, জাস্ট আপনি সেখানে রাত্রি যাপন করবেন। খুবই লিমিটেড যে ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে মোটেল। তো হোটেল আর মোটেল বা রিসোর্ট এগুলো ব্যতীত যেটা আছে সেটা কিন্তু ভাড়া খাতে অন্তর্ভুক্ত হবে। ধারা 37-এ বলা হচ্ছে কোনো ব্যক্তির গৃহ সম্পত্তি বা অন্যান্য সম্পত্তির মোট ভাড়া মূল্য নির্ধারণ করার জন্য নির্দিষ্ট সূত্র প্রয়োগ করা হয়। গৃহ সম্পত্তির ক্ষেত্রে সূত্রটি হচ্ছে, এখানে যে ভাড়াটা নির্ধারণ করবেন, যে গৃহ সম্পত্তি থেকে যে আপনি ভাড়া পাচ্ছেন সেই ভাড়াটা কিভাবে নির্ধারণ করবেন। তো সেক্ষেত্রে রয়েছে মোট ভাড়া মূল্য, যেখানে ক দ্বারা বোঝানো হচ্ছে আপনার মোট ভাড়া মূল্যটা, সেক্ষেত্রে খ, গ, ঘ, উম এবং মাইনাস চ। তো যেখানে খ মানে বোঝাচ্ছে যে গৃহ সম্পত্তি হতে অর্জিত ভাড়া বা বার্ষিক মূল্য যেটি বেশি, অবশ্য যেটি বেশি সেটি কিন্তু আপনার অর্জিত ভাড়া মূল্য, এবং বার্ষিক মূল্য হুইচ এভার ইজ হায়ার সেটা কিন্তু আপনি ভাড়া হিসেবে দেখাতে হবে। ভাড়ার অগ্রিম থেকে সমন্বিত অংশ,
এক্ষেত্রে আপনাকে, যেমন আপনি অ্যাডভান্স নিয়েছেন এবং প্রতি মাসে বলেছেন যে তুমি আমাকে 30,000 টাকা অ্যাডভান্স দাও, বা প্রতি মাসে 10,000 টাকা করে আমরা অ্যাডজাস্টমেন্ট করব, তাহলে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টের অংশটুকু কিন্তু আপনার ভাড়ার মধ্যে আসবে। আর যদি দেখা যায় যে যেটা আনঅ্যাডজাস্ট অ্যাডভান্স আপনার অ্যাডজাস্ট করা যাবে না, অর্থাৎ সমন্বয় করা যাবে না, বা আপনি সিকিউরিটি মানি হিসেবে নিয়েছেন এবং আপনার একটা সময় পরে সেটা আপনাকে রিপেমেন্ট করতে হবে আপনার টেনেন্টকে, তাহলে কিন্তু সেটা আপনার ভাড়ার মধ্যে আসবে না। তারপরে রয়েছে গদে রয়েছে গৃহ সম্পত্তির ব্যবহার থেকে প্রাপ্ত অন্যান্য আয় ও সুবিধা। গৃহ সম্পত্তির ব্যবহার থেকে আয় বা অন্য কোনো সুবিধা হতে পারে। এক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে আবার রয়েছে যে আপনি যে ভাড়ার সাথে যে ফার্নিচার বা ফিক্সড অ্যাসেট যেগুলো আছে সেগুলো কিন্তু ভাড়ার অন্তর্ভুক্ত হবে, সেগুলো কিন্তু আপনার ভাড়াতে, সেগুলো আলাদাভাবে ভাড়া দেওয়ার জন্য ওইরকম কোনো বিধি বাধ্যকতা নাই, কারণ ওটা আপনার গৃহ সম্পত্তির একটা অংশ। আর হচ্ছে আপনি ভাড়া দ্বারা প্রাপ্ত অন্য কোনো অর্থ। চতে বলা হয়েছে শূন্যতা ভাতা, যেটা আপনি মাইনাস করতে পারবেন, অর্থাৎ আপনার যে ভাড়া সেই ভাড়া থেকে আপনি মাইনাস করে দেখাতে পারবেন। শূন্যতা ভাড়া বলতে এখানে বলা হয়েছে যে আপনার ভ্যাকান্ট, আপনার দেখা গেলো যে একটা বাসা একটা বছর 12 মাসের মধ্যে 3 মাস ভ্যাকান্ট ছিল, অর্থাৎ এই ভাড়া কেউ ছিল না, তখন তো আপনি কোনো ভাড়া কালেকশন হয়নি, সেক্ষেত্রে সেটা আপনি মাইনাস করে দেখাতে পারবেন মোট ভাড়া থেকে। তো এই ক্ষেত্রে আপনাকে, যেটা এটা আগে ছিল না কিন্তু এবারে বাধ্যবাধকতা নিয়ে আসছে যে বিদ্যুৎ বিল দিয়ে সেটা প্রমাণ করতে হবে, কারণ বিদ্যুৎ বিল ছাড়া তো বোঝা যাবে না যে ওই বাসা আসলে কেউ ছিল কি ছিল না। তো অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে সূত্রটি হলো যে আমরা এরপর এর আগে শিখলাম যে গৃহ সম্পত্তি, এবারে হচ্ছে আমরা দেখি অন্যান্য সম্পত্তি। ক সমান খ প্লাস গ প্লাস গ। তো এখানে বলছে সম্পত্তি থেকে অর্জিত ভাড়া বা বার্ষিক মূল্য যেটি বেশি, ওই যে অগ্রিম অংশ থেকে সমন্বিত অংশ, সম্পত্তি ব্যবহার থেকে প্রাপ্ত অন্যান্য আয় বা সুবিধা। এবার ধারায় 38 নম্বরে যেটা বলা হয়েছে গৃহ সম্পত্তি ভাড়া থেকে আয় পরিগণনার ক্ষেত্রে বিয়োজনযোগ্য খরচসমূহ। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনি যে গৃহ সম্পত্তি থেকে ভাড়া দেখাবেন তার ক্ষেত্রে বিয়োজন হিসাবে কি কি দেখাতে পারেন। তো দেখুন, যেহেতু আপনি একজন আয়কর আইনজীবী, সেক্ষেত্রে আপনার যদি ক্লায়েন্ট কোনো অ্যাপার্টমেন্ট থাকে, তাহলে সে ভাড়া থেকে যে কালেকশন করছে সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো ওই ভাড়া থেকে তিনি ক্লেম করতে পারবেন, অর্থাৎ ওই ভাড়া থেকে মাইনাস করে দেখাতে পারবেন, সেই বিষয়গুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন এবং জানা জরুরি। তো সেক্ষেত্রে আছে বিমা প্রিমিয়াম, গৃহ সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের বিপরীতে পরিশোধিত বিমার প্রিমিয়াম, যেটা হচ্ছে যেমন আপনার ইন্স্যুরেন্স করে রাখছেন যে আপনার এটা যেন বিনিষ্ট হলে আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারেন, সেজন্য যে বিমা প্রিমিয়ামটা রয়েছে। সেক্ষেত্রে ঋণের সুদ, অর্থাৎ গৃহ সম্পত্তি নির্মাণ করতে গিয়ে বা মেরামত বা পুনর্নির্মাণের জন্য গৃহীত মূলধনী ঋণের উপর পরিশোধিত সুদ বা মুনাফা, যেটা হলো আপনার বিল্ডিং করছেন অথবা মূলধনী নেচারের কোনো কাজ করার জন্য, অর্থাৎ রিকনস্ট্রাক্ট করার জন্য অথবা এক্সপ্যান্ড করার জন্য আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, সেই লোনের উপর যে সুদটা আছে সেটা আপনাকে হয়তো বা মাসে মাসে দিতে হয় অথবা কোয়ার্টারলি দিতে হয়। তো এক বছরে যে সুদটা আছে সেটা আপনি মাইনাস করে বিয়োজন হিসাবে দেখাতে পারবেন, বিয়োজনযোগ্য হিসাবে। কর ও ফি, গৃহ সম্পত্তির উপর পরিশোধিত ফি বা বার্ষিক চার্জ, মূলধন চার্জ ব্যতীত, যেটা হচ্ছে মূলধনী অর্থাৎ ক্যাপিটাল নেচারের চার্জ ব্যতীত যেগুলো আছে, মনে রাখবেন যে ক্যাপিটাল নেচারে যত কিছু আছে সেটা কিন্তু আপনার বিয়োজনযোগ্য, সেটা কিন্তু আপনি বিয়োজন হিসাবে করতে পারবেন, অর্থাৎ এখানে নিয়ে আসবেন না, ভাড়া থেকে আয়ের মধ্যে মাইনাস করে দেখাতে পারবেন না, কিন্তু মূলধনী ঋণের উপর পারবেন। যেমন আপনি একটা করছেন যে আপনার করছেন, যেমন এটা কি বলে, পেন্টিংয়ের কাজ করেছেন, আপনার ভাড়া আপনার যে বিল্ডিংটা রয়েছে সেটাকে পেন্টিং করেছেন অথবা রঙের কোনো কাজ করেছেন, এটা কিন্তু আপনার হচ্ছে ক্যাপিটাল নেচারের এক্সপেন্স, এটা কিন্তু আপনি মাইনাস করে দেখাতে পারবেন না, অর্থাৎ ভাড়া থেকে বিয়োজনযোগ্য খরচ না কিন্তু এটি, অর্থাৎ ক্যাপিটাল নেচার যেগুলো আছে সেগুলো কিন্তু আসবে না, বিয়োজনযোগ্য হিসেবে খরচ হিসেবে আপনি দেখাতে পারবেন না। তো এরপরে আসি, কিন্তু ঋণের সুদটা দেখাতে পারবেন, যেহেতু আপনি এই বিল্ডিংটা করার জন্য তো এই ঋণটা নিয়েছেন, অথবা এই যারা এই বিল্ডিংটা ইউজ করছে বেনিফিট নিচ্ছে তার উপরে কিন্তু ইন্টারেস্টটা চার্জ হচ্ছে, সেই জন্য পারবেন। ভাড়া পূর্ব ঋণের সুদ, অর্থাৎ গৃহ সম্পত্তি, যেমন হচ্ছে আপনি এমন একটা হলো যে একটা অ্যাপার্টমেন্ট তৈরি করে দিয়েছেন কিন্তু সেটা 3 মাস 6 মাস কোনো ভাড়াই হয়নি,
অথবা সেই জন্য আপনি যেমন 5 বছরের জন্য ঋণ নিয়েছেন, সেই ঋণ করে অ্যাপার্টমেন্টটি করেছেন বা বাসাটি করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঋণ পরিশোধ করা লেগেছে, কিন্তু আপনার কোনো ভাড়া পান নাই এই বাসা থেকে, এই অ্যাপার্টমেন্ট থেকে। সেক্ষেত্রে আপনি ওই যে 3 বছরে যে সুদটা দিয়েছেন সেটি কিন্তু 3টি আয় বর্ষের সমান কিস্তিতে বিয়োজনযোগ্য। সেই ওই যে সুদগুলোকে 3টি ভাগে বিভক্ত করে পরপর 3টা বছর পর্যন্ত আপনি এটা বিয়োজনযোগ্য খরচ হিসাবে দেখাতে পারবেন। তবে এখানে একটা শর্ত রয়েছে যে নির্দিষ্ট সময় পরে কোনো সুদ বিয়োজনযোগ্য হইবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা সার্টেন টাইম, অর্থাৎ 3 বছরের পরে কিন্তু আপনি এই সুদটার যে ভাড়ার আয় থেকে সেটা মাইনাস করে আর দেখাতে পারবেন না, অর্থাৎ বিয়োজনযোগ্য হিসেবে আর দেখাতে পারবেন না। এবার আসি সেবা সংক্রান্ত ব্যয়। তো আপনার যে সেবা সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে যেগুলো অনুমোদনযোগ্য সেটা হচ্ছে, যেমন আপনি ভাড়া সংগ্রহ করতে আপনার ব্যয় হয়ে থাকে পানি, বিদ্যুৎ, গ্যাস, মেরামত, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, গ্যাস, বিদ্যুৎ এগুলো ইত্যাদি সেবার ব্যয় বা নিম্নলিখিত সারণী অনুসারে বিয়োজনযোগ্য। তো সেটা হলো বাণিজ্যিক গৃহ সম্পত্তি এবং অবাণিজ্যিক গৃহ সম্পত্তি। বাণিজ্যিক বলতে কমার্শিয়াল স্পেস, যেটা হচ্ছে দেখা গেলো যে আপনি সেটাকে ব্যবসায়ীর প্রয়োজনে ভাড়া দিয়েছেন। আবার হচ্ছে অবাণিজ্যিক মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট ভাড়া দিয়েছেন কারো কাছে, যেটা থাকার জন্য, যেটা হলো রেসিডেন্সিয়াল তো পারপাসে। তো সেক্ষেত্রে বাণিজ্যিক গৃহ সম্পত্তি এবং অবাণিজ্যিক গৃহ সম্পত্তির মধ্যে আপনি কিন্তু মোট ভাড়ার উপর 30% পর্যন্ত ক্লেম করতে পারবেন, আর অবাণিজ্যিক গৃহ সম্পত্তির উপর 25%, অর্থাৎ যে ভাড়াটা কালেকশন করেছেন সেই ভাড়ার উপর 25% পর্যন্ত আপনি বিয়োজনযোগ্য হিসেবে দেখাতে পারবেন। আংশিক ভাড়া 6 নম্বরে বলা হয়েছে যে আংশিক ভাড়াটা কি। আংশিক ভাড়া হচ্ছে সম্পত্তির আংশিক ভাড়ার ক্ষেত্রে আনুপাতিক হারে খরচ বিয়োজনযোগ্য। যেমন আপনার 2টি প্লট রয়েছে, একটা প্লটে আপনি থাকেন আর একটা প্লট আপনি ভাড়া দেন। তো সেক্ষেত্রে যদি আপনি হোল্ডিং ট্যাক্স অথবা অন্য কোনো যদি কিছু দেওয়া লাগে, যেমন মিটার হচ্ছে একটা, অথবা গ্যাস গ্যাস একটা লাইনে আসছে, কিন্তু তখন কিন্তু আপনাদেরকে ওই প্লট অনুসারে আনুপাতিক হারে বিয়োজনযোগ্য দেখাতে হবে। আপনি পুরো খরচটাই কিন্তু বিয়োজনযোগ্য দেখাতে পারবেন না। আংশিক বছরে ভাড়া, অর্থাৎ আবশ্যিক কিছু অংশের জন্য ভাড়া দিলে সেই অংশের আনুপাতিক হারে খরচ বিয়োজনযোগ্য। অর্থাৎ দেখা গেলো যে 6 মাস আপনি ভাড়া দেন, 6 মাস ভাড়া দিয়েছেন, তো সেক্ষেত্রে 6 মাসের যে খরচটা রয়েছে সেটা কিন্তু আনুপাতিক হারে দেখাতে হবে। এবার আমরা আসি অন্যান্য সম্পত্তির ভাড়া থেকে আয় পরিগণনার ক্ষেত্রে বিয়োজনযোগ্য। এতক্ষণ তো আমরা গৃহ সম্পত্তি দেখেছি, এবার অন্যান্য যদি সম্পত্তি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে। ব্যবসায়িক বিয়োজন, সেটা দ্বারা 49 থেকে 55 অনুযায়ী ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে বিয়োজনযোগ্য সীমাঙ্গ সত্ত্ব। এখন যে ব্যবসায়িক বিয়োজন, যেটা আপনি ব্যবসায়িক পারপাসে যেটা এই অ্যাপার্টমেন্টটা দিয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু যে বিয়োজনটা দেখাতে পারবেন সেটা ধারা 49 এবং 45 অনুসারে সেই যে সত্ত্ব এবং সীমা অর্থাৎ লিমিট দেওয়া আছে, সেই সীমা লিমিট অনুসারে আপনি এই ভাড়াটা বিয়োজনযোগ্য হিসাবে দেখাতে পারবেন এই খরচগুলো। আর ব্যাংক লেনদেনের যে সত্ত্ব, সেটা 3য় তফসিল অনুমোদিত ভাতা ব্যতীত, 3য় তফসিল 3rd শিডিউলে যেটা ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন বা যেগুলো বলা হয়েছে আমরা এর আগে বলেছিলাম, তো সেগুলো বিয়োজন শুধুমাত্র ব্যাংক ট্রান্সফার এই ব্যতীত, অর্থাৎ ডেপ্রিসিয়েশন তো আপনার যেটা হচ্ছে নন ক্যাশ আইটেম, তো সেটা অন্যান্য বিয়োজন শুধুমাত্র। এছাড়া যে বিয়োজনগুলো আপনি দেখাবেন সেটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ হলে অনুমোদিত হবে। তাহলে কিন্তু এখানে আপনাকে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অনুমোদিত হবে, অর্থাৎ ব্যাংক ট্রান্সফার ছাড়া কিন্তু আপনি পারবেন না। আর এখানে বলে রাখি যে ব্যাংক ট্রান্সফার বলতে কি কি বোঝায় আপনারা দেখে নেবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে মোবাইল ফাইন্যান্সিং যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে, রকেট, বিকাশ অথবা নগদ, এগুলো কিন্তু মোবাইল ব্যাংক ট্রান্সফারের অন্তর্ভুক্ত। এরপরে আমরা যেটা বলেছিলাম যে 49 থেকে 55, সেটা হচ্ছে একজন ব্যবসায়িক, অর্থাৎ ব্যবসা যখন করবেন তখন সেক্ষেত্রে ব্যবসায় যে আয় থেকে বিয়োজন দেখাবেন সেটা দ্বারা 49 থেকে 55 অনুসারে দেখাতে হবে। সেটা 5ম অধ্যায়ে বর্ণিত করা আছে, যদি আপনারা ইনকাম ট্যাক্সের 5ম অধ্যায়ে যান তাহলে এগুলো দেখতে পাবেন। তো আসি যে 49 দ্বারা বলা আছে ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য সাধারণ বিয়োজন সমূহ, ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য বিশেষ বিয়োজন সময়। একটা হচ্ছে অনুমোদন, যেগুলো আপনি অ্যালাউয়েবল এক্সপেন্ডিচার হিসাবে ট্রিট করতে পারবেন। একটা হচ্ছে ডিসঅ্যালাউন্স হবে, যেগুলো আপনার একটা সিলিং দেওয়া, অর্থাৎ লিমিট, যে লিমিট আপনি ক্রস করলে সেগুলো কিন্তু আপনাকে বিয়োজন হিসাবে আর পরিগণিত হবে না, অর্থাৎ আপনি সেগুলো বিয়োজন হিসেবে ক্লেম করতে পারবেন। এরপর রয়েছে কুরিন বাই অনুমোদন, যেটা হলো ব্যাড ডেপ্ট বলে থাকি আমরা, যে রিসিভেবল, আপনি কারো থেকে টাকা পান কিন্তু টাকাটা পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, তখন সেটাকে কুরিন বলা হয়। তো কুরিনের জন্য বিভিন্ন সময় সঞ্চিতি রাখে, যেটা হলো ব্যাড ডেপ্ট অ্যালাউন্স বলা হয় বা ডাউটফুল অ্যালাউন্স বলা হয়।
আবার তো সেক্ষেত্রে তো কুরিন ব্যয়ও কিন্তু আপনি অনুমোদন হিসাবে দেখাতে পারবেন। সুদ বা মুনাফার বিশেষ বিয়োজন পরিগণনা, যেটা হলো সুদ বা মুনাফার যে সেলিংটা আছে সেটা দ্বারা 52-তে আছে এবং 53-তে রয়েছে সুদ অনুমোদনের ক্ষেত্রে বিশেষ সীমা, এবং সুদ অনুমোদনের ক্ষেত্রে যে বিশেষ সীমাগুলো রয়েছে বিয়োজন অনুমোদনের সাধারণ শর্তাবলী, যে শর্তাবলীগুলো অবশ্যই আপনাকে ফুলফিল করতে হবে যদি আপনি অবটেইন করতে চান এক্সপেন্ডিচারগুলো। তারপরে কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া, 55 সেকশনটা খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কতিপয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেলো যে অনুমোদিত হতে পারে। আপনি এক্সপেন্ডিচার করছেন, অ্যালাউবল একটা লিমিট রয়েছে, কিন্তু ওই লিমিটটা ওই সিলিংটা যদি এক্সিড করে তাহলে কিন্তু সেটা আপনি বিয়োজন হবে। অর্থাৎ ধারা 55 খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু দেখে নেবেন। বিশেষ করে ব্যবসায়ীর ক্ষেত্রে, ব্যবসায়ী আয় পরিগণনার ক্ষেত্রে এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা তো সেকশনগুলো চাইলে আপনারা ইনকাম ট্যাক্স অ্যাক্ট থেকে ধারাগুলো ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আমরা একটু আগে আলোচনা করেছিলাম যে ব্যাংক ট্রান্সফারটা, যেটা সেকশন 72-এ বর্ণনা করা হয়েছে। সম্ভবত ইন্ডেক্সের 72 নাম্বারে বলা হয়েছে যে ব্যাংক ট্রান্সফার অর্থে কী হবে। অর্থাৎ এটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে তো ক্যাশ ট্রানজ্যাকশন টোটালি রিডিউস করার জন্য গভর্নমেন্ট ট্রাই করছে, কারণ ক্যাশ ট্রানজ্যাকশন হলে কোনো কিছুর আসলে ট্রেস রাখা সম্ভব না। তো সেই জন্য বারবার চাচ্ছে যে ব্যাংকের মাধ্যমে যে লেনদেনগুলো হয়, ব্যাংকের মাধ্যমে কিন্তু সব কিছু আসে, সেই জন্য আর কি। তো ব্যাংকের এক হিসাব হয়তো অন্য হিসাবে ক্রস চেক বা বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত অন্য কোনো পন্থায় অর্থ স্থানান্তর। অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট পেই চেক, ক্রস চেক বলতে অ্যাকাউন্ট পেজ চেকে বোঝাচ্ছে, বা ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংক কর্তৃক যদি অনুমোদিত কোনো পন্থায় অর্থ স্থানান্তর হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ব্যাংক ট্রান্সফার হতে পারে। সেটা হতে পারে অনলাইন ব্যাংকিংও হতে পারে, সেটা হতে পারে বিএফটিএন, ইএফটিএন, তারপরে এনপিএস, বিআরটিজিএস, এগুলো কিন্তু আপনার ব্যাংকিং মডিউল। তো সেক্ষেত্রে আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মধ্যে রয়েছে এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর, এটা হলো বিকাশ, রকেট, নগদ, যেটা আগে বলেছিলাম। আবার চালানোর মাধ্যমে সরকার বা সরকার কোনো কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি, চার্জ, শুল্ক, করাদি বা অন্য কোনো অথবা সরকারের কোনো কর্তৃপক্ষের অনুকূলে পরিশোধ। অর্থাৎ আপনি যে চালান বা ট্রেজারি চালান তো এখন নাই, যেটা ম্যানুয়াল ছিল আগে, এখন সম্পূর্ণ অটোমেটেড চালান, যেটা চালানের মাধ্যমে যেটা জমা দেন সেটাও কিন্তু আপনার ব্যাংক ট্রান্সফারে অন্তর্ভুক্ত হবে। এরপরে রয়েছে বিশেষ ভাড়া হতে আয় পরিগণনা, এটা সেকশন 39-এ বলা আছে, ধারা 39-এ বলা আছে বিশেষ ভাড়া হতে আয় পরিগণনা। অর্থাৎ এই যে ভাড়া হতে আয় নিয়েছেন সেটাকে বিশেষ ভাড়া কেন বলা হচ্ছে? তো এখানে হচ্ছে সংবিধিবদ্ধ বিয়োজন অব্যাহত থাকলে, যেমন যদি ধারা 38-এর উপধারা 1-এর দফা অনুযায়ী কোনো সংবিধিবদ্ধ বিয়োজনের অংশ অব্যাহত থাকে তবে সেটি বিশেষ ভাড়া হতে প্রাপ্ত আয় হিসেবে গণ্য হবে। যেমন ধরুন আপনি আপনার যে ভাড়া আয় হতে ওই বছরে বিভিন্ন খরচ হয়েছে, বিভিন্ন রকমের খরচগুলো হয়েছে, তো এই খরচগুলো থেকে আপনার অ্যালাউবল লিমিট হচ্ছে 25% যদি আপনি রেসিডেন্সিয়াল পারপাসে ভাড়া দিয়ে থাকেন, আর যদি কমার্শিয়াল হয় সেটা তো 30%। তো আপনি মেরামতযোগ্য খরচ, রক্ষণাবেক্ষণ, তারপরে হচ্ছে বিভিন্ন আদার যে কস্টগুলো যেগুলো রেভিনিউ এক্সপেন্ডিচার, সেই এক্সপেন্ডিচারগুলো দেখা গেল যে আপনার 25% আসে 100 টাকা, কিন্তু আপনার খরচ হয়েছে মাত্র 90 টাকা। তাহলে এই যে 10 টাকা, সেই 10টা কিন্তু আপনার বিশেষ ভাড়া হতে আয় হিসেবে পরিগণিত হবে এবং সেটা আপনার আয়ে অন্তর্ভুক্ত হবে। অননুমোদিত বিয়োজন 2, অ্যাকাউন্টিং সমন্বয়ের বাইরে, অর্থাৎ অ্যাকাউন্টিং যে অ্যাডজাস্টমেন্টগুলো রয়েছে সেই অ্যাডজাস্টমেন্টের বাইরে যদি কোনো অনুমোদিত বিয়োজনও থাকে তাহলে সেগুলো কিন্তু বিশেষ ভাড়া হতে আয় হিসেবে পরিগণিত হবে। বিয়োজন ও করের সত্ত্ব, এখন বিশেষ ভাড়া থেকে আয় হিসেবে গণ্য, যেমন বিশেষ ভাড়া হতে যে 10 টাকা, যে আমরা বললাম যে আপনার 25%-এ 30 টাকা আসছে, আর আপনার অ্যালাউবল লিমিট হচ্ছে 25% 30 টাকা হচ্ছে, আর অ্যালাউবল লিমিট হচ্ছে 20 টাকা, তাহলে কিন্তু এটা বিশেষ আয়। তো বিশেষ আয় থেকে আয় হিসেবে গণ্য আয়ের বিপরীতে কোনো বিয়োজন, ক্ষতি, সমন্বয়, যে টানা বা তৃতীয় তফসিল অনুযায়ী কোনো ভাতা অনুমোদন হবে না এবং এই আদায় সাধারণ কর হারে গণ্য হবে। অর্থাৎ এই যে বিশেষ আয়টা সেটা কিন্তু আপনার আবার ওই যে রিডিউস রেট, সেই রেটে আর হবে না। অর্থাৎ যে আমরা রিডিউস রেটে বললাম যে গার্মেন্টসের জন্য 10%, গ্রিন সার্টিফিকেট না থাকলে 12%, টেক্সটাইলের জন্য 15%, কিন্তু সেটা তখন হবে না। যে জেনারেল অর্থাৎ একজন প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির জন্য যে আয়টা আছে সে আয় অর্থাৎ যে সেই ট্যাক্স অনুসারেই হবে। এরপর আসি ধারা 40, সেটা হচ্ছে কৃষি হতে আয়। কৃষি হইতে আয়ের মধ্যে, কৃষি থেকে আয়ের মধ্যে রয়েছে কি সেটা আমরা দেখে নিই। যে কোনো ব্যক্তির কৃষি কার্যাবলী থেকে প্রাপ্ত আয়কে কৃষি হইতে আয় হিসেবে শ্রেণীবদ্ধ করা হবে। চা ও রাবার বিক্রয়, এখন
কেউ যদি কৃষি কাজ করে চা ও রাবার বিক্রয় করে থাকে, তাহলে কিন্তু আপনার এখানে 100%ই আপনার কৃষি হতে আয় আসবে না। এখানে কোনো ব্যক্তি উৎপাদিত বা প্রক্রিয়াজাতকৃত চা এবং রাবারের বিক্রয়লব্ধ অর্থের 40% অর্থাৎ 40% ব্যবসায়িক আয় এবং 60% কৃষি হতে আয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ আপনার যদি চা ও রাবার বিক্রয় করেন অথবা এটা সে আপনাকে উৎপাদিত করেছেন অথবা প্রক্রিয়াজাত করছেন, তাহলে সেটার উপরে আপনার বিক্রয়লব্ধ অর্থের উপরে 40% কিন্তু আপনার ব্যবসায়িক আয় হিসেবে দেখাতে হবে এবং 60% কৃষি আয় হিসেবে দেখাতে হবে। আর কৃষির যে এরিয়া, সেই এরিয়ার বলতে যেগুলো বোঝায় আর কি, উদ্যান পালন, তারপরে পশু পাখি পালন, ভূমির প্রাকৃতিক ব্যবহার, হাঁস মুরগি ও মাছের খামার, সরীসৃপ খামার, নার্সারি, ভূমি বা জলে চাষাবাদ, ডিম দুধ উৎপাদন, গাছ তৃণভূত, ফল ফুল মধু এবং বীজ উৎপাদন অন্তর্ভুক্ত হবে। এরপরে ধারা 41-এ রয়েছে বিশেষ কৃষি আয়, যেটা আমরা একটু আগে বিশেষ বাড়া হতে আয় জেনেছিলাম। এবার আমরা দেখি ধারা 41-এ বলা হয়েছে বিশেষ কৃষি আয়। এখানে বলা আছে ধারা 40-এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করে বিশেষ কৃষি আয় পরিগণনার ক্ষেত্রে এই ধারার বিধানবলী প্রযোজ্য হবে। কোনো পরিসম্পদ করদাতা ধারা 40 এর কৃষিকাজে ব্যবহৃত হইবার পর, ধারা 40 কিন্তু আপনার কৃষি হতে আয়, যেটা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম ধারা 40। এবার বলা হচ্ছে যে কোনো পরিসম্পদ করদাতার 2-এ কোনো পরিসম্পদ করদাতার ধারা 40-এর কৃষিকাজে ব্যবহৃত হওয়ার পরে কোনো আয়বর্ষে বিক্রয় করা হলে তাহা নির্বর্ণিতভাবে পরিগণিত হবে। অর্থাৎ এটাকে বলা হচ্ছে যে, যেমন আপনি কোনো একটা অ্যাসেট, যেমন আপনি যে কোনো একটা ফিক্সড অ্যাসেট আপনি দীর্ঘদিন কৃষিকাজে ব্যবহার করেছেন, কিন্তু পরবর্তীতে যদি এটা বিক্রয় করেন, তাহলে কিন্তু এটা আপনার বিশেষ কৃষি আয় হিসেবে গণিত হবে। তো সেই জন্য এখানে দুইটি সিনারিও দেখা দিয়েছে। সেটা হচ্ছে ক্রমিক নাম্বার 1-এ বলা হচ্ছে বিক্রয়লব্ধ অর্থ, যদি আমরা ফার্স্ট কলাম দেখি বিক্রয়লব্ধ অর্থ, দ্বিতীয় হচ্ছে আয় হিসেবে বিবেচিত অর্থের পরিমাণ। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জানার জন্য, যে আমরা নর্মালি যেটা জানি যে ক্যাপিটাল ইনকাম এবং রেভিনিউ ইনকামটা কি, অর্থাৎ মূলধনী আয় এবং কৃষি যে নর্মাল আয়, এই দুটি কি জিনিস সেটা এখান থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন। তো এটা হচ্ছে মূলধনী আয় এবং কৃষি হতে আয়। তো আসুন দেখে যাক 1 নম্বরে ক্রমিক নাম্বার 1-এ বলা হয়েছে যে বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হতে অধিক হয়, অর্থাৎ আপনি যেটা সেল করেছেন সেটা যদি আপনার যে সেল ভ্যালু, অর্থাৎ আপনি যে অ্যাকুইজিশন করেছেন অর্থাৎ যেটা পারচেস করেছেন সেটা থেকে যদি বেশি হয়, আর সেটা যদি ক মাইনাস খ হয়, এর সমপরিমাণ অর্থ হয়, উক্ত আয়বর্ষে সংশ্লিষ্ট করদাতার মূলধনী আয় শ্রেণীর আয় হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ সেটা মূলধনী আয় হিসেবে গণ্য করা হবে যদি আপনার বিক্রয়লব্ধ অর্থ যদি আপনার ক্রয় অর্থ থেকে, অর্থাৎ পরিসম্পদের অর্জন অ্যাকুইজিশন প্রাইস থেকে বেশি হয়ে থাকে। আর খতে বলা হচ্ছে দ্বিতীয়তে খ মাইনাস গ এর সমপরিমাণ অর্থ উক্ত আয়বর্ষ সংশ্লিষ্ট করদাতার কৃষি হতে আয় শ্রেণীর আয় হিসেবে গণনা করা হবে। এখানে খ মাইনাস গ কি হবে, খ অর্থ কি, গ কি, ক কি, খ কি, আমরা একটু পরে জানবো। দ্বিতীয় পত্র বলা হচ্ছে বিক্রয়লব্ধ অর্থ যদি পরিসম্পদের অর্জন মূল্য হতে অধিক না হয় তবে অবলোপিত মূল্য হতে অধিক হয়। অবলোপিত বলতে ডেপ্রিসিয়েশন ভ্যালু, যে আমরা ডেপ্রিসিয়েশন বলতে অবলোপিত, এটা অবচয়। আর অবলোপিত মূল্য হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, সেটা হলো আপনার যে অ্যাসেট ব্যবহার করতে করতে এস্টিমেটেড লাইফ, একটা লাইফ থাকে, সেই ডেপ্রিসিয়েশন হিসাব করতে করতে, যেমন আপনি 5 বছরের জন্য একটা অ্যাসেট এস্টিমেট করে রাখছেন, ইউজ করবেন, সেটা একটা পার্সেন্টেজ আছে। তো আপনি 3 বছর পর্যন্ত ব্যবহার করার পর সেটি বিক্রি করে দিয়েছেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 3 বছর যাবত ইউজ করার পরে যতটুকু ডেপ্রিসিয়েশন চার্জ হয় সেটা থেকে আপনার অ্যাসেটের যে রিটার্ন ডাউন ভ্যালু আছে রিটার্ন ডাউন ভ্যালু আছে সেটা থেকে আপনার, অর্থাৎ আপনার যে প্রাইসটা রয়েছে আপনার বিক্রয় যতটুকু করছেন এবং রিটার্ন ডাউন ভ্যালু আছে আপনার প্রাইস, আপনার অ্যাসেটের রিটার্ন ডাউন ভ্যালু যতটুকু আছে এটা থেকে এটা মাইনাস করার পর যেটা থাকে সেটা কিন্তু আপনার ইনকাম। সেটা হতে পারে কৃষি, সেটা হচ্ছে আপনার কৃষি হতে আয়, অর্থাৎ রেভিনিউ ইনকাম। তো রেভিনিউ সেটাই আপনার। তো ক মাইনাস গ এর সমপরিমাণ অর্থ উক্ত আয় বর্ষে সংশ্লিষ্ট করদাতার কৃষি হতে আয় হিসেবে গণ্য হইবে। আমরা দেখিনি বিশেষ কৃষি আয়। এরপরে বলেছে কোনো আয় বর্ষে করদাতার কর্তৃক তাহার কৃষিকার্যে ব্যবহৃত কোনো পরিসম্পদ পরিত্যক্ত নিশ্চিহ্ন বা ধ্বংস হইবার কারণে কোনো বিমা স্যালভেজ বা ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত অর্থ উক্ত পরিসম্পদের অবলোপিত মূল্যের অধিক হইলে, অবলোপিত আবার বলছি যে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যেটা হয় সেটাই অধিক হইলে উক্ত অর্থ ঠিক নিচে যেভাবে বলা আছে এই অনুসারে
হতে পারে সেটা মূলধনী আয় অথবা কৃষি আয়। তো আমরা দেখে নিই, আমরা এর আগে যেটা আলোচনা করেছিলাম সেটা যে ক্ষতিপূরণের অর্থ যদি পরিসম্পদের অর্থ হতে বেশি হয়, অর্জন হতে বেশি হয়, সেটা ওই যে অ্যাজ ইট ইজ যে ক মাইনাস খ অনুসারে আর খ মাইনাস গ অনুসারে যেটা হবে। আর বিমা সালভেজ বা ক্ষতিপূরণ অর্থ বাবদ অর্থ যদি পরিসম্পদের অর্জন, যেমন আপনি একটি অ্যাসেট ইউজ করছেন, সেটা 15,000 টাকা দিয়ে নিয়েছিলেন, ডেপ্রিসিয়েশন চার্জ হতে হতে সেটা 10,000 হয়েছে, আপনি বিমা মূল্য 10,000 হয়েছে, অর্থাৎ এটা রিটার্ন ভ্যালু আছে 10,000, সেটা আপনার 12,000 টাকা পেয়েছেন। তো 12,000 টাকা পেয়েছেন, তাহলে আপনার 10,000 টাকা রিটার্ন ভ্যালু ছিল, তাহলে 12,000 টাকা পেয়েছেন, 2,000 টাকা কিন্তু আপনার কৃষি হতে আয়। আর যদি দেখা গেলো যে আপনি সেটা 15,000 টাকা দিয়ে নিয়েছেন, তো তো আপনার রিটার্ন ডাউন ভ্যালু 10,000 টাকা ছিল, আপনি সেটা বিক্রি করেছেন 16,000 টাকায়, কিন্তু আপনি যে 15,000 টাকা থেকে 1,000 টাকা বেশি ইউজ করেছেন, তো আপনার অ্যাকুইজিশনের যে ভ্যালুটা রয়েছে সে ভ্যালু থেকে বেশি সেল করেছেন ততটুকু তো আপনার মূলধনী আয়। আর এর থেকে, অর্থাৎ যে অ্যাকুইজিশন প্রাইস থেকে আপনার রিটার্ন ডাউন ভ্যালু মানে 10,000 টাকা পর্যন্ত যে 5,000 রয়েছে, সেটা কিন্তু আপনার রেভিনিউ আয়। রেভিনিউ বলতে কৃষি হতে আয়। বিষয়টা আরও সহজভাবেই আমরা একটু পরে জানবো। তো এই উদ্দেশ্য করে যে আপনি যে আমরা যে এতক্ষণ ক মাইনাস খ, খ মাইনাস গ, ক মাইনাস ঘ যে জানলাম, সেটা অর্থ কি? এখানে ক মানে বোঝা যাচ্ছে যে পরিসম্পদের বিক্রয়লব্ধ অর্থ বা ক্ষেত্রমতো পরিসম্পদের বিপরীতে বিমা সালভেজ বা ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ। আর খতে বলা হচ্ছে পরিসম্পদের অর্জন মূল্য, এবং গতে বলা হচ্ছে তৃতীয় তফসিলের অধীন অবচয় অনুমোদনের পর পরিসম্পদের গণনাকৃত অবলোহিত মূল্য, যেটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কে বোঝাবে। এখন 5 উপধারা 2 ও 3 এবং সারণী কলাম 2 অনুসারে বিক্রয়লব্ধ অর্থ ক্ষেত্রমতে পরিসম্পদের বিপরীতে বিমা সালভেজ বা ক্ষতিপূরণ বাবদ প্রাপ্ত অর্থ বা অবলোহিত মূল্যের পার্থক্য ঋণাত্মক হইলে ফলাফল কৃষি হইতে আয় খাতে ব্যয়িত বলিয়া গণ্য হইবে এবং অনুমোদিত সাধারণ বিবেচনার অন্তর্ভুক্ত হবে। এই বিষয়টা হচ্ছে, আপনি যেমন হচ্ছে আপনার রিটার্ন ডাউন ভ্যালু, যেমন বিমা থেকে আপনার একটা অ্যাসেটের ডেপ্রিসিয়েশন অবলোহিত মূল্য বাদ দিয়ে যেটা 15,000 ছিল সেটা এখন 10,000 আছে, কিন্তু আপনি বিমা থেকে ওরা আপনাকে 10,000 টাকা দেয়নি, বরং আপনাকে তারা 9,000 টাকা দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার 1,000 টাকা যে এই অ্যাসেটের যে ভ্যালু ছিল সে ভ্যালু থেকে আপনি কম পেয়েছেন। তো কম পাওয়ার কারণে সেক্ষেত্রে এখানে যে 1,000 রয়েছে, সে 1,000টা কিন্তু আপনার ক্ষতি হিসাবে আপনি, যেটা ঋণাত্মক, অর্থাৎ আপনার অবলিখিত মূল্য চেয়ে ঋণাত্মক, সেটা আপনি কিন্তু কৃষি খাতের বিয়োজন হিসাবে দেখাতে পারবেন। আসুন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করি এবং ভালোভাবে বোঝার চেষ্টা করি। যেমন বিক্রয়লব্ধ অর্থ যখন অর্জন মূল্যের চেয়ে বেশি হয়, তো ধরুন একটি কৃষিকাজে ব্যবহৃত জমি বিক্রয় করা হয়েছে, যার এখানে আসলে জমি তো ডেপ্রিসিয়েশন হয় না। তো এখানে ধরুন একটা ফিক্সড অ্যাসেটই ধরুন, যেমন কোনো একটা ফিক্সড অ্যাসেট, তো সেটা হচ্ছে আপনি বিক্রি করে দিয়েছেন, সেটার অর্জন মূল্য ছিল 5 লক্ষ টাকা, যেটা খ দ্বারা নির্ধারণ করা হয়েছে। আমি আবার বলছি যে জমির আসলে ডেপ্রিসিয়েশন হয় না, জমির মূল্য যেটা থাকে সেটাই থাকে যতদিন পর্যন্ত, বরং জমি রিভ্যালুয়েশন করা হয়। এখানে মিস্টেক হয়েছে আমার, হয়তো বা লেখার ক্ষেত্রে একটু ভুল হয়েছে, সরি, জিনিসটা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। অর্জন মূল্য যেটা হচ্ছে, হ্যাঁ ও যেটা বলছিলাম যে জমি রিভ্যালুয়েশন হয়, অর্থাৎ জমির মূল্য কিন্তু দিন দিন বাড়তে থাকে, কমে না। তো অর্জন মূল্য আসি, যে অর্জন মূল্যকে খ দ্বারা নির্ধারণ করা হয়েছে, সেটা 5 লক্ষ টাকা। তারপরে অবলোহিত মূল্য অর্থাৎ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল 3 লক্ষ টাকা এবং বিক্রয় মূল্য ছিল 8 লক্ষ টাকা। এখানে যে আপনার অর্জন মূল্য মানে আপনি পারচেস করছেন 5 লক্ষ টাকা দিয়ে, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 3 লক্ষ টাকা এবং বিক্রয় মূল্য আপনি 8 লাখ টাকা করেছেন। তো এখানে আমরা যে বিক্রয়লব্ধ অর্থ যখন অর্জন মূল্যের চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হয় ক মাইনাস খ। কতে হচ্ছে কি? কতে হচ্ছে আপনার বিক্রয় মূল্য, খতে হচ্ছে আপনার অর্জন মূল্য। আপনি জাস্ট অর্জন মূল্য এর সমপরিমাণ অর্থ উক্ত আয় বর্ষে সংশ্লিষ্ট করদাতার মূলধনী আয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে। যেমন আপনার বিক্রয় মূল্য কিন্তু ছিল 8 লক্ষ টাকা, আপনি বিক্রি করছে, অর্জন মূল্য ছিল 5 লক্ষ টাকা, তাহলে এই যে 3 লক্ষ, সেই 3 লক্ষ টাকা কিন্তু আপনার মূলধনী আয়। আবার হচ্ছে খ মাইনাস গ, অর্থাৎ খতে বলা হচ্ছে আপনার পারচেস প্রাইস, অর্থাৎ আপনার অর্জন মূল্য, আর গতে বলা হচ্ছে অবলোহিত অর্থাৎ রিটেন ডাউন ভ্যালু, মানে হচ্ছে আপনার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যেটা থাকে এটা অবলোহিত মূল্য, রিটেন ডাউন ভ্যালুটা।
তো রিটেন ডাউন ভ্যালু হচ্ছে আপনার 3 লক্ষ টাকা, যে অ্যাসেট সেটা আপনার অর্জন মূল্য হচ্ছিল আপনার 5 লাখ, আর রিটেন ডাউন ভ্যালু ছিল 3 লাখ। তো সেক্ষেত্রে আপনার কী হবে, যেমন খ মাইনাস গয়ের সমপরিমাণ অর্থযুক্ত আয় বর্ষ সংশ্লিষ্ট করদাতার কৃষি হতে আয় শ্রেণীর আয় হিসেবে গণ্য হবে। যেমন এবং এখানে বলা হচ্ছে 5 লক্ষ মাইনাস 3 লক্ষ, 5 লক্ষ হলো আপনার পারচেস প্রাইস আর 3 লক্ষ হচ্ছে আপনার অবলোপিত মূল্য। তো সেক্ষেত্রে 2 লক্ষ টাকা, যে আপনি যে 2 লক্ষ টাকা পেয়েছেন সেই 2 লক্ষ টাকা হচ্ছে আপনার কৃষি হতে আয় হবে। এবার বিক্রয়লব্ধ অর্থ অর্জন মূল্য হচ্ছে কম কিন্তু অবলোপিত মূল্য হচ্ছে বেশি, যেটা হচ্ছে আপনার রিটেন ডাউন ভ্যালু হচ্ছে বেশি কিন্তু আপনার অ্যাকুইজিশন কস্ট থেকে কম যদি হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্যকে কতে 4 লক্ষ টাকা, অর্জন মূল্য 5 লক্ষ টাকা, অবলোপিত মূল্য 3 লক্ষ টাকা। বিক্রয় মূল্য যখন অবলোপিত মূল্যের চেয়ে বেশি হলে তাহলে এখানে 4 লক্ষ মাইনাস 3 লক্ষ, অর্থাৎ 4 লক্ষ বলতে আপনার বোঝাচ্ছে, আপনি জাস্ট কালারটাও মেনশন করতে পারেন, কালারটাও রিকনসাইল করতে পারেন। এখানে বিক্রয় মূল্য হচ্ছে ক, যেটা 4 লক্ষ টাকা, আর রিটার্ন ডাউন ভ্যালু হচ্ছে 3 লক্ষ টাকা, যেটা 4 লাখ থেকে 3 লক্ষ টাকা যদি কম হয়, মাইনাস করা হয়, তাহলে 1 লক্ষ টাকা আপনার কৃষি হতে আয় হবে। এখানে বিক্রয় মূল্য হচ্ছে কিন্তু আপনার অবলোপিত মূল্য 1 লাখ টাকাই বেশি ছিল, সেটা কিন্তু আপনার কৃষি হতে আয়, অর্জন মূল্য কিন্তু এর চেয়ে বেশি ছিল। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। এরপরে যদি আমরা যেটা বলেছিলাম এর আগে, ইন্স্যুরেন্সের ক্ষেত্রে যদি ক্লেম করা হয়, সেক্ষেত্রে যেমন আপনার অর্জন মূল্য ছিল 6 লাখ টাকা, অবলোপিত মূল্য 4 লাখ টাকা, কিন্তু আপনি বিমা বাবদ পেয়েছেন 7 লক্ষ টাকা। সেক্ষেত্রে 7 লক্ষ টাকা আপনি পেয়েছেন, তো এই ক্ষেত্রে আপনার অর্জন মূল্য ছিল 6 লাখ, তাহলে 1 লাখ হচ্ছে আপনার মূলধনী আয়, আর 4 লাখ টাকা থেকে 6 লাখ, অর্থাৎ 6 লাখ থেকে 4 লাখ টাকা গেলে আর থাকে কত, 2 লাখ, সেটা হচ্ছে আপনার কৃষি হতে আয়। এবার ধারা 42-এ আসি আমরা, সেখানে কি বলা হচ্ছে যে কৃষি হতে আয় খাতে আয় গণনার ক্ষেত্রে অনুমোদিত সাধারণ বিয়োজন সমূহ। এই আইনের অধীনে কোনো ব্যক্তির কৃষি হতে আয়ের ক্ষেত্রে করযোগ্য আয় গণনা করার সময় কৃষির উদ্দেশ্যে ব্যয়িত নির্দিষ্ট কিছু ব্যয় বিয়োজনযোগ্য হবে। মূলধনী বা ব্যক্তিগত ব্যয় ছাড়া কেবল কৃষি কার্যক্রমের জন্য সম্পূর্ণরূপে ব্যবহৃত ব্যয়গুলো সাধারণ বিয়োজন হিসেবে অনুমোদিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য বিয়োজন সমূহ হলো, অর্থাৎ যে আপনি কৃষি খাতে যে বিয়োজন সমূহ দেখাবেন সেগুলো কি কি, সেটা হচ্ছে কৃষিকাজে ব্যবহৃত জমি বা আঙিনার কর, ভূমি উন্নয়ন কর বা খাজনা, কৃষি জমির ভাড়া, উন্নয়ন বা চাষাবাদ সংক্রান্ত যে কোনো ব্যয়, কৃষিকাজে নেওয়া ঋণের সুদ বা মুনাফা, কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও গবাদি পশু রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যয়, প্রাকৃতিক দুর্যোগ বা ক্ষতির বিরুদ্ধে নেওয়া বীমার প্রিমিয়াম, কৃষিকাজে ব্যবহৃত সম্পদের অবচয়, অন্যান্য অনুমোদন খরচ, বৈজ্ঞানিক গবেষণা ও প্রশিক্ষণ সংক্রান্ত ব্যয় যেগুলো কৃষি উন্নয়নের লক্ষ্যে পরিচালিত হয়েছে। এই ব্যয়গুলো কেবল এই অংশে বিয়োজনযোগ্য হবে যা সরাসরি কৃষি সংশ্লিষ্ট আয়, অর্থাৎ কৃষির সাথে ডিরেক্টলি ইনভলভমেন্ট আছে এমন ব্যয়গুলো কিন্তু আপনার কৃষি থেকে ব্যয় হিসেবে বিয়োজন হিসেবে দেখাতে পারবেন, কিন্তু এর বাইরে কোনো কিছু বিয়োজন হিসেবে দেখাতে পারবেন। আরও কিছু রয়েছে, সেটা আপনার আইন থেকে দেখে নিতে পারেন, সেটা ধারা 42-এ বলা হয়েছে। এবার ধারা 43 যদি আমরা দেখি, হিসাব বই রক্ষণাবেক্ষণ না করার ক্ষেত্রে বিশেষ বিয়োজন পরিগণনা। যদি এটা প্রতীয়মান হয় যে করদাতা নিয়মিত হিসাব রক্ষণ পদ্ধতি প্রয়োগ করছেন না, করদাতা এইরূপ কোনো পদ্ধতি প্রয়োগ করছেন না যে যার ভিত্তিতে করদাতার আয় বিশেষ সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নহে বলিয়া উপকর কমিশনারের নিকট প্রতীয়মান হয়েছে, করদাতা হিসাব বা লেনদেনের রেকর্ডসমূহ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে, করদাতা যে হিসাব বা লেনদেনের রেকর্ডসমূহ সংরক্ষণ করেছেন তাহা যাচাযোগ্য নয়। তো এই যদি হয়, অর্থাৎ যিনি করদাতা, এক্ষেত্রে বলে রাখি যে আপনি যদি একজন কৃষক হন, তাহলে আপনি যদি সঠিকভাবে এই যে উপরে যে ক্রাইটেরিয়াগুলো যদি মিট করতে পারেন, অর্থাৎ আপনি যে রেকর্ডগুলো সংগ্রহ করেছেন সেটা ভালোভাবে যাচাইযোগ্য এবং সেটা আপনি খুব ভালোভাবে সংরক্ষণ করছেন এবং সুন্দর পদ্ধতিতে, তাহলে কিন্তু আপনি যতটুকু এক্সপেন্স করছেন যেটা অ্যালাউবল সেটা কিন্তু আপনি দেখাতে পারেন, অর্থাৎ যেটা ডিরেক্টলি আপনার কৃষিকাজের সাথে রিলেট যে এক্সপেন্সগুলো সেগুলো কিন্তু আপনি ডিরেক্টলি দেখাতে পারবেন, অর্থাৎ এগুলো বিয়োজন হিসাবে পরিগণিত হবে। কিন্তু আপনি যদি দেখা হলো যে এমন অবস্থা যে আপনি বইয়ের কোনো খবর নাই, শুধু কৃষিকাজই করছেন, সারাদিন কৃষিকাজে কৃষি কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেগুলো চিন্তা করছেন, কিন্তু হিসাবের দিকে কোনো কিছু খেয়াল রাখছেন না, অনেকটা বলা যায় যে ওই যে সেল ওরিয়েন্টেড কোম্পানির মতো, শুধু সেলে দেখে কিন্তু কোম্পানির যে স্ট্রাকচার, কোয়ালিটি
বা আদার যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এগুলোর দিকে খেয়াল নাই। তো সেরকম যদি হয়ে যান তাহলে কিন্তু আপনার জন্য ওই যে আপনি যতটুকু খরচ করেছেন ততটুকু কিন্তু আর পাবেন না। সেক্ষেত্রে আপনার জন্য একটা সেলিং আছে, সেটা হলো 60% পর্যন্ত আপনি অনুমোদিত, আপনার যে কৃষি হতে আয় যে বাজার মূল্য সেটা 60% কিন্তু আপনি অনুমোদিত ব্যয় হিসেবে দেখাতে পারবেন, এর বেশি দেখাতে পারবেন না। যে ক্ষেত্রে ভূমি বা আঙিনা মালিক আদি বর্গা ভাগা বা অংশহারে কৃষি হইতে আয় প্রাপ্ত হবেন, সেক্ষেত্রে এ দ্বারা প্রযোজ্য হবে না। অর্থাৎ যদি কোনো আদি বর্গা ভাগ বা কিছু দিয়ে যদি আপনি কোনো আয় করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কৃষি হতে যে 60% এগুলো কিন্তু আবার দেখাতে পারবেন না বিয়োজনযোগ্য হিসেবে, কারণ আপনার তো কোনো খরচই হয়নি, আপনি জাস্ট আপনার কৃষি জমিটা অন্যকে চাষ করার জন্য দিয়েছেন এবং সেটা থেকে ইনকাম করেছেন। তো সেক্ষেত্রে যিনি আবার চাষ করেছেন উনি আবার এগুলোকে অ্যালাউবল হিসেবে দেখাতে পারবেন যদি উনি এসএসসি হয়ে থাকে। আর 44 নম্বরে বলেছে দ্বারা 44-এ উৎসে কর কর্তন বা সংগ্রহ প্রযোজ্য হয়, এইরূপ সকল ক্ষেত্রে অংশ 7-এর বিধানবলী পালন না হইলে এ অধ্যায়ের অধীন দাবিকৃত বিয়োজন অনুমোদিত হবে না। অর্থাৎ উৎস 7-এ যে উইথহোল্ডিং যে ট্যাক্স ডিডাকশন করার যে অথরিটি, যে যারা অথরিটি রয়েছেন এবং যেই একটা এক্সপেন্ডিচার বা যে একটা আপনার ট্রানজ্যাকশানে উইথহোল্ডিং ট্যাক্স প্রয়োজন ছিল কিন্তু সেটা ডিডাক্ট করে না, কিন্তু তাহলে সেটা কিন্তু অনুমোদন না, অর্থাৎ আপনি সেটা কৃষি আয় হতে বিয়োজন হিসাবে দেখাতে পারবেন না। ধারা 55 বর্ণিত বিধানবলী এইরূপভাবে প্রযোজ্য হইবে যেন বিধানবলী এই অধ্যায়ে সহিতে সম্পর্কিত। ধারা 55 সেটা একটু রিমেম্বার করার চেষ্টা করেন, যেটা হচ্ছে আমরা বলেছিলাম যে ব্যবসায়ের ক্ষেত্রে কিছু বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া, যেটা হচ্ছে আপনি কিছু খরচ অ্যালাউবল একটা সেলিং পর্যন্ত আছে, সেটার পরে কিন্তু সেটা আপনার যেমন পারকিউজিটের কথাই বলি, একজন এমপ্লয়কে 10 লাখ টাকা পর্যন্ত দেওয়া যাবে, সেটা যদি বেশি দিয়ে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সেটা আর বিয়োজন হিসেবে দেখাতে পারবেন না। এবার আসি আমরা ধারা 57-তে, আমরা জাস্ট সেই ধারাগুলো বর্ণনা করছি যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনার আইটিসি এক্সামের জন্য। তো সেক্ষেত্রে আমরা ধারাগুলো আগেই বর্ণনা, আপনি রেড কালার দিয়ে আমরা ধারাগুলো মেনশন করে দিয়েছি, আপনি খেয়াল করবেন। তো আমরা আছি ধারা 57-তে, সেখানে মূলধনী আয় যে ক্যাপিটাল ইনকাম, সেই ইনকাম নিয়ে এখন আমরা আলোচনা করব। তো মূলধনী পরিসম্পদ যে ক্যাপিটাল অ্যাসেট মালিকানা হস্তান্তর থেকে প্রাপ্ত মুনাফা ও লাভকে মূলধনী আয় হিসেবে গণ্য করা হবে, তবে শর্ত থাকে যে যদি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস IAS অথবা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস IFRS অনুযায়ী ন্যায্য বাজার মূল্য পদ্ধতি ব্যবহার করে কোনো পরিসম্পদের ধারণাগত লাভ বা মুনাফা হয়, সেক্ষেত্রে হস্তান্তরিত হয় নাই সেই লাভ বা মুনাফা মূলধনী আয় হিসেবে গণনা হবে না। যেমন হচ্ছে আমাদের অ্যাক্রুয়াল বেসিস আবার ক্যাশ বেসিস, যেটা হচ্ছে মূলত মূলধনী আয়টা হবে ট্যাক্সে, তো আপনার অ্যাক্রুয়াল বেসিসের উপর কিন্তু ট্যাক্স ইম্পোজ করা হয় না, এটা খেয়াল রাখবেন। ট্যাক্স সবসময় ক্যাশ বেসিস, অর্থাৎ আপনি যা পাচ্ছেন সেটার উপরে ট্যাক্স দিয়ে দেন, অর্থাৎ যা পাচ্ছেন ট্যাক্স দিতে হবে। আর অ্যাক্রুয়াল যেটা হচ্ছে যেমন হচ্ছে আমরা অ্যাকাউন্টিং ফাইন্যান্সিয়াল IAS এবং IFRS এর রিকোয়ারমেন্টটি অ্যাক্রুয়াল বেসিসে করতে হবে। আপনার সেলস হয়েছে এবং সেলসে কিন্তু আপনি সেলস হিসেবে দেখাতে হবে, টাকা যদি পান বা না পান সেটা কিন্তু আপনাকে সেলস হিসেবে দেখাতে হবে। তেমনি ক্যাপিটাল অ্যাসেটের ক্ষেত্রে আপনি ক্যাপিটাল অ্যাসেট করছেন, সেক্ষেত্রে আপনি এখনও টাকা পান নাই কিন্তু আপনি আপনার ট্রানজ্যাকশন কত হয়েছে কতটুকু সেটা কিন্তু আপনার ক্যাপিটাল গেইন কতটুকু হয়েছে সেটা কিন্তু আপনি অ্যাকাউন্টে রিপ্রেজেন্ট করলেও ট্যাক্সে কিন্তু রিপ্রেজেন্ট করা লাগবে না। শুধু আপনি যখন টাকাটা পাবেন ওই ইনকাম ইয়ারে এই টাকাটা দেখাতে হবে, অর্থাৎ এই আয়টা দেখাতে হবে। এরপরে আসেন যে ধারা 58-তে কি বলা হয়েছে, মূলধন আয় পরিগণনা। এখন যে আমরা এতক্ষণ পড়লাম যে মূলধনী আয় পরিগণনা ঠিক কেমন হবে, অর্থাৎ মূলধনী আয়টা পরিগণনা কিভাবে করবে, সেটা হচ্ছে এই আইনের বিধানবলী সাপেক্ষে কোনো ব্যক্তির মূলধনী আয় হবে কোনো পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয়, অর্থাৎ জেনে একটা ফিক্সড অ্যাসেট, যেমন আপনি একটা যেটা হচ্ছে বিল্ডিং বিক্রি করবেন অথবা কোনো একটা ফার্নিচার বিক্রি করবেন অথবা কোনো একটা মোটর ইঞ্জিন বিক্রি করবেন অথবা কার বিক্রি করবেন, যেটাই হোক না কেন হোয়াট এভার ইট ইজ, পরিসম্পদের উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য এবং উক্ত পরিসম্পদের অর্জন মূল্যের পার্থক্য, অর্থাৎ যে বাজারে যে বিক্রয় মূল্য অথবা পরিসম্পদের অর্জন মূল্য যে পার্থক্য, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে মূলধনী আয় এবং কৃষি হতে আয়, তখন কিন্তু আমরা বলেছিলাম যে ক্যাপিটাল গেইন, যেটা ক্যাপিটাল গেইন এবং রেভিনিউ গেইন দুটোর মধ্যে পার্থক্য বলেছিলাম। ঠিক এখানেই বলা হচ্ছে যে আপনার অর্জন মূল্য অর্থাৎ পারচেস প্রাইসের থেকে আপনার যতটুকু পর্যন্ত বেশি বাজারে বিক্রি করবেন অথবা হস্তান্তর করবেন ততটুকুই পর্যন্ত কিন্তু আপনার ক্যাপিটাল গেইন। তো এই ধারার উদ্দেশ্য কল্পে
উদ্দেশ্যকল্পে উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য বলিতে কোনো পরিসম্পদ উন্মুক্ত বাজারে বিক্রয় বা হস্তান্তর মূল্য বুঝবে ক এবং ক্ষয়ের মধ্যে যাহা অধিক, অর্থাৎ যেখানে পরিসম্পদ ক মানে হচ্ছে পরিসম্পদ হস্তান্তর হইতে প্রাপ্ত বা উপার্জিত অর্থ এবং হস্তান্তর তারিখে পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য। কোনো একটা আপনি পরিসম্পদ হস্তান্তর করলেন, যেটা হলো চাই আপনি 15 টাকায় করলেন, ওভার রেটেডে করলেন, আন্ডার রেটেডে করলেন আর কি, যেটা হচ্ছে ট্যাক্স হয়তো মাঝে মধ্যে এমন হয় যে ওই যে উইন্ডো ড্রেসিংয়ের মতো হয় আর কি, যেটা হচ্ছে আপনি সেটাকে কম দামে দেখিয়েছেন, যেটা যে হস্তান্তর যেটা বাজার মূল্য চেয়ে কম দেখিয়েছেন, এবং কিন্তু ওই বাজারে ওই দিনে ওই তারিখে বাজার মূল্য কত সেটার মধ্যে পার্থক্য যেটা হবে সেটা কিন্তু আপনার ক্যাপিটাল গেইন হবে, সেটাই হবে বাজার মূল্য। আর পরিসম্পদের অর্জন মূল্য বলতে যেদিন আপনি এটা পরিসম্পদের অর্জন মূল্য হইবে নিম্নলিখিত খরচসমূহ সমষ্টি, অর্থাৎ এই খরচগুলো মিলেই কিন্তু আপনার অর্জন মূল্য। অর্থাৎ আমরা যদি একটা জিনিস চিন্তা করি, বেসিক্যালি যদি একটা জিনিস চিন্তা করি যে একটা অ্যাসেট যদি আমার ইম্পোর্ট থেকে শুরু করে আমার ইনস্টলেশন পর্যন্ত যে কস্টগুলো হয় সেগুলো কিন্তু আপনার পরিসম্পদের অর্জন মূল্য হয়ে থাকে। তো কোনো সম্পদের এখানে বলতেছে এরূপ কোনো খরচ যাহা কেবল উক্ত পরিসম্পদের সত্য হস্তান্তরের সহিত সম্পর্কিত, বা এইরকমও হইতে পারে যে ওই যে সত্য যেটা বলছিলাম, তারপর পরিসম্পদের ক্রয় মূল্য এবং দ্বারা 38, 42, 49, 50 বা 64 অনুযায়ী অনুমোদিত খরচ ব্যতীত উক্ত পরিসম্পদ উন্নয়নের খরচ যদি এখন 38, 42, 49, 50 বা 64 অনুযায়ী এই খরচগুলো কি, এই যে আমি পাশেই কিন্তু আপনার কলাম সেকেন্ডে আমি বলে দিয়েছি যে এগুলো কি, 38-এ কী আছে, 42-এ কী আছে, 49-এ ব্যবসা হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদন বিয়োজন সমূহ, এগুলো কিন্তু আবার এর অন্তর্ভুক্ত, অর্থাৎ পরিসম্পদের অর্জন মূল্যের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরপরে রয়েছে যে ক্ষেত্রে হস্তান্তরকারী উক্ত পরিসম্পদ নিম্নবর্ণিতভাবে অর্জন করিয়াছেন, কোনো উপহার বা দান বা উইলের অধীন, সাকসেশন উত্তরাধিকার সূত্রে বা বংশ পরম্পরায়, প্রত্যাহারযোগ্য বা অপ্রত্যাহারযোগ্য কোনো ট্রাস্টের হস্তান্তরের অধীন, কোনো কোম্পানি অপসারণের জন্য কোম্পানি পরিসম্পদের কোনো বিতরণের মাধ্যমে, বা কোনো ফার্ম বা ব্যক্তি বা হিন্দু অবিভক্ত পরিবারের বিভাজনের ক্ষেত্রে মূলধনী পরিসম্পদের বিতরণের মাধ্যমে, যে ক্ষেত্রে হস্তান্তরকারী কর্তৃক উক্ত পরিসম্পদের মালিকানা অর্জনের তারিখে ন্যায্য বাজার মূল্য উক্ত পরিসম্পদের মাধ্যম হিসেবে বিবেচিত হইবে। আচ্ছা, এরপরে রয়েছে দ্বারা যদি আমরা 49 দেখি, সেখানে বলা হয়েছে মূলধনী পরিসম্পদের হস্তান্তর হইতে উদ্ভূত আয় উক্ত হস্তান্তর যে আয় বর্ষে সংগঠিত হয়েছে সেই আয় বর্ষে আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে। আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ, সেটা বলা হয়েছে। আর্থিক পরিসম্পদ হইতে, এটা আসলে অন্য আর একটা সেকশন আমরা বলবো। এখানে হচ্ছে আমরা এর আগে যেটা আলোচনা করেছিলাম, যেই আপনি ক্যাপিটাল গেইন যেই আয়বর্ষ হোক না কেন, আপনি টাকাটা যেটা রিসিভ করেছেন সেদিনে কিন্তু সেই আয়বর্ষ আপনাকে দেখাতে হবে। উচ্চ কর প্রযোজ্য হয় এরূপ কোনো ব্যয়ের ক্ষেত্রে উচ্চ কর কর্তন বা সংগ্রহ করা না হলে এবং এ আইনের বিধান অনুযায়ী উহা যথাযথভাবে পরিশোধ করা না হলে উক্ত ব্যয়কে এই আইনের অধীনে অনুমোদনযোগ্য ব্যয় হিসেবে বিবেচনা করা হবে না, বিবেচনা করা যাবে না। অর্থাৎ যে ক্যাপিটাল গেইনের যে অ্যালাউবল ডিডাকশন, যেই খরচগুলো আপনি বাদ দিতে পারবেন ক্যাপিটাল গেইন থেকে, সেগুলো কিন্তু ওই যে যদি উইথহোল্ডিংয়ের প্রযোজ্যতা থাকে সেক্ষেত্রে যদি না কমপ্লায়েন্স যদি মেনটেন না করা হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলো আপনি বিয়োজন হিসেবে দেখাতে পারবেন না। এরপর ধারা 61-তে বলা হয়েছে মূলধনী আয় নির্ধারণের অন্যান্য বিষয় নিয়ে বলি, সেগুলো হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে পরীক্ষায় আসে অনেকের, বিশেষ করে যারা সিএ পড়ছেন তাদের পরীক্ষায় এগুলো আসে এমসিকিউতে, যেটা হলো কোনো পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত পণ্যের সম্পূর্ণ মূল্য অপেক্ষা 15% এর অধিক হইলে পরিদর্শিক অতিরিক্ত কর কমিশনার পূর্ব অনুমোদন ক্রমে উপকর কমিশনার, অর্থাৎ অতিরিক্ত কর কমিশনারের পূর্ব অনুমোদন ক্রমে ডিসিটি সেই পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করিবেন। এখানে কি বলবে, অর্থাৎ ঘোষিত আপনি যে অ্যাসেটের যে মূল্যটা দেখিয়েছেন ঘোষণা করেছেন সেটা অপেক্ষা যদি 15% অধিক হয় ন্যায্য বাজার মূল্যটা, অর্থাৎ আপনি দেখাইছেন 10 টাকা, সেটা হচ্ছে 15%, 100 টাকা, সেটা 15%, 15 টাকা, সেটা যদি দেখা গেলো যে না ন্যায্য বাজার মূল্য সেটা হলো 15 টাকা, 115 টাকা, তাহলে কিন্তু এটা উপকর কমিশনার পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করবেন, ওই যে 115 টাকায় নির্ধারন করবেন। আর যদি কোনো পরিসম্পদের ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত অর্জন মূল্য অপেক্ষা, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অর্জন মূল্য হলো পারচেস প্রাইস,
ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত অর্জন মূল্য অপেক্ষা 25% এর অধিক হইলে উপকার কমিশনার বোর্ড কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে উক্ত পরিসম্পদ ঘোষিত অর্জন মূল্য ক্রয় করিবার জন্য প্রস্তাব দিতে পারবেন। দেখানো হলো যে আপনি একটা অ্যাসেট বিক্রি করবেন, সেটা হচ্ছে ঘোষিত মূল্য হলো 100 টাকা, আর সেটা আপনার ইসে ছিল 50 টাকা। এখন 50 টাকা থেকে যে ঘোষিত মূল্য যে 100 টাকা ছিল, মূল্য অপেক্ষা 25% অধিক হইলে, অর্থাৎ ন্যায্য বাজার মূল্য করদাতা কর্তৃক ঘোষিত অর্জন মূল্য অপেক্ষা, অর্থাৎ ন্যায্য যে বাজার মূল্য রয়েছে করদাতা কর্তৃক ঘোষিত অর্জন মূল্য অপেক্ষা 25% অধিক হইলে ন্যায্য বাজার মূল্য আপনি যে ঘোষণা করেছিলেন যেটা হলো 50 টাকা, যেটা আপনি 50 টাকা ঘোষণা করেছেন, কিন্তু সেটা ন্যায্য বাজারে মূল্য আছে প্রায় যে ঘোষিত মূল্য সেটার 25%-এরও অধিক। এক্ষেত্রে উক্ত পরিসম্পদ ঘোষিত অর্জন মূল্যে, অর্থাৎ আপনি যে 50 টাকা বলছেন সে 50 টাকায় ডিসিটি কিন্তু ক্রয় করার জন্য প্রস্তাব করতে পারবেন। তো জিনিসটা একটু টেকনিক্যাল বলতে এই যে গভর্নমেন্টে যদি লাভ দেখে তাহলে সেটা পারচেস করবে, আর যদি লাভ না দেখে সেটা কিন্তু ওদের নিজেদের ঘাড়ে নিবে না। এটা হচ্ছে এটা আর কি। তো কোম্পানি আইন 1994-এর 18 নং আইনের অধীনে প্রতিষ্ঠিত নতুন কোনো কোম্পানির নিকট কোনো অংশীদারি ফার্মের সকল পরিসম্পদ হস্তান্তর ফলে মূলধনী আয় উদ্ভূত হলে তাহা করমুক্ত থাকিবে যদি সকল পরিসম্পদ হস্তান্তরের বিনিময় নতুন কোম্পানি ইকুইটিতে বিনিয়োগ করা হয়। অর্থাৎ এটা হলো মার্চের ক্ষেত্রে আর কি। যদি কোনো অধীন প্রতিষ্ঠিত নতুন কোনো কোম্পানির নিকট কোনো অংশীদারি ফার্মের কোনো সকল পরিসম্পদ হস্তান্তর, নতুন একটা কোম্পানি এস্টাবলিশ হয়েছে, এখন অংশীদারি কোনো একটা ফার্মে সেটা পরিসম্পদগুলো ওদের কাছে হস্তান্তর করেছে। তো এই ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো ক্যাপিটাল গেইন হয়ে থাকে, সেক্ষেত্রে সেটা করমুক্ত থাকবে যদি ওই যে হস্তান্তরের বিনিময় মূল্য যেটা আছে সেটা যদি নতুন কোম্পানির ইকুইটিতে বিনিয়োগ করা হয়। এরপরে আর্থিক পরিসম্পদ হইতে আয়ে আসি আমরা। তো আর্থিক পরিসম্পদ হইতে আয় সেকশন 62-তে বলা আছে, আর হচ্ছে 63-তে বলা হচ্ছে আয় পরিগণনার সময়। এগুলো খুব ছোট সেজন্য আমি এগুলো ডিটেলসে আলোচনা করছি না। তারপরে যদি আপনাদের কারো যদি প্রবলেম থাকে এই সেকশনগুলোতে তাহলে আমাদেরকে জানাতে পারেন, আমরা ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, যাতে করে আপনারা খুব সুন্দরভাবে ইনকাম ট্যাক্স একটা খুব ভালোভাবে প্রত্যেকটা সেকশনগুলো বুঝতে পারেন এবং আপনাদের পরবর্তীতে কাজের ক্ষেত্রে অথবা পরীক্ষার ক্ষেত্রে যখনই হোক, অথবা কাউকে যদি কনসালটেন্সি দিয়ে থাকেন সেক্ষেত্রে এগুলো আপনার খুব ভালোভাবে কাজে দিতে পারে। 64 রয়েছে আর্থিক পরিসম্পদ হতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য আর্থিক পরিসম্পদ বলতে এখানে হচ্ছে আপনার আগে ছিল সিকিউরিটি থেকে আয়, সিকিউরিটি হতে সেটা আর্থিক পরিসম্পদ হয়ে এখন হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এখানে হচ্ছে যে আপনি আর্থিক পরিসম্পদ হতে যে অনুমোদন খরচগুলো, যেমন আপনি একটা ফিক্সড অ্যাসেট যেমন এফডিআর এনকেশমেন্ট করছেন, সেক্ষেত্রে এফডিআর এনকেশমেন্ট করতে গিয়ে আপনার যে এক্সাইজ ডিউটি কেটেছে অথবা কোনো মেনটেন্যান্স আদার যদি কোনো কস্ট কেটে থাকে তাহলে সেটা কিন্তু আপনি অনুমোদন খরচ হিসেবে পাবেন। অথবা আপনার একটা এসএনডি অ্যাকাউন্ট আছে, শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে আপনি হাফ ইয়ারলি 2বারে ইন্টারেস্ট পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু 10% করে ট্যাক্স কেটে নিচ্ছে, সেটাও কিন্তু আপনি আর্থিক পরিসম্পদ হিসেবে দেখাতে পারেন। অথবা কোনো ব্যাংক চার্জ কেটে নিচ্ছে, সেটা কিন্তু অনুমোদন খরচ হিসেবে দেখাতে পারবে না। আর যেটা আপনার যে যেটা হচ্ছে টিডিএস কেটে রাখছে আপনার ইনকামের উপর, সেটা কিন্তু আপনি আপনার অ্যাডভান্স ট্যাক্স হিসেবে দেখাতে পারবেন অ্যাট সোর্সে, যেটা আপনার ডিটেক্ট করা হয়েছে। তো 65 রয়েছে কতিপয় ক্ষেত্রে বিয়োজনের অনুমোদনযোগ্য না হওয়া। কিছু সিচুয়েশন আছে, সেক্ষেত্রে ধারা 65 অনুসারে কতিপয় ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য হবে না। তো এই যে সেকশনগুলো রয়েছে এগুলো খুবই ছোট, সেগুলো আমি এগুলো এখন আলোচনা করছি না, কারণ এমনিতে ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা ধৈর্য সহকারে দেখছেন, সেটাই আমার জন্য সবচেয়ে বড় পাওনা প্রাপ্তি। এরপরে এবার আসি আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে চাকরি হতে আয় আমরা শেষ করেছি, ভাড়া হতে আয়ও শেষ করেছি, কৃষি হতে আয় আলোচনা করেছি, মূলধনী আয় শেষ করেছি এবং আর্থিক পরিসম্পদ আয় হইতে আয় শেষ করেছি। 7টি আয়ের খাতের মধ্যে 2টি আয়ের খাত এখনও বাকি রয়েছে, সেটা হচ্ছে ব্যবসা হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়। বেসিক্যালি এই ব্যবসা হতে আয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই আয়টা এরিয়াটা অনেক বড়, সেজন্য আমি এটা আলাদা ভিডিওর জন্য রেখে দিয়েছি। এবং অন্যান্য উৎস হতে আয়ও এরিয়াটা একটু বিস্তীর্ণ, সেজন্য আমরা ব্যবসা হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয় এই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমরা 6 শিডিউল নিয়ে, যেটা হচ্ছে একজন ইন্ডিভিজুয়াল অ্যাসেসে কোন ক্ষেত্রে রিবেট পাবে, কতটুকু সেলিং এবং রিবেটের পরিমাণটা কেমন হবে,
তার কতটুকু পর্যন্ত ক্লেম করতে পারবে। অর্থাৎ এই 6 শিডিউলটা একজন ইন্ডিভিজুয়াল অ্যাসেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ, যারা ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ 6 শিডিউলের মাধ্যমে কোথায় কোথায় রিবেট করলে, ইনভেস্টমেন্ট করলে আপনি রেয়াত পাবেন, কোনগুলো আপনি আপনার ইনকাম থেকে মাইনাস হিসেবে দেখাতে পারবেন, কোন বিষয়গুলো, সেগুলো 6 শিডিউলে বলা আছে। আপনারা সময় পেলে পড়ে নেবেন। তারপরে আমরা প্রত্যেকটা 6 শিডিউলগুলো আগামী ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব ডিসকাস করার জন্য। তো আর আমরা যখন এই যে ব্যবসা হতে আয়, অন্যান্য উৎস হতে আয় শেষ হবে, তখন আমরা ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টে যাব। অর্থাৎ একজন এসএসসির, একজন ইন্ডিভিজুয়ালের অ্যাসেসমেন্টটা, রিটার্নটা, ইনকামটা কীভাবে A to Z কীভাবে ক্যালকুলেশন করা হয় সেই বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব, এবং ডিটেলসে, যাতে করে আপনাদের কারো যদি রিটার্ন করতে যায় সেক্ষেত্রে কোনো বাধা বিপত্তি ছাড়াই যেন আপনি সম্পূর্ণ নলেজ নিয়ে সেখানে রিপ্রেজেন্ট করতে পারেন, অর্থাৎ ক্যালকুলেশন করতে পারেন ভালো করে। তো ফাইনালি আশা করছি ভিডিওটি আপনারা এনজয় করেছেন, যদিও অনেক দীর্ঘ হয়ে গিয়েছে ভিডিওটি। আসলে এছাড়া শর্ট করে দেওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় দরকার, পরীক্ষাও আসন্ন। তো চিন্তা করলাম যে আসলে ভিডিওটা যদিও সময় বেশি লাগে, তাহলে আপনাদের জিনিসগুলো ক্লিয়ার করে এবং আপনারা খুব ভালোভাবে জিনিসগুলো আয়ত্ত করতে পারেন, সেই জন্যই আসলে ভিডিওটি এক্সপ্লেইন করা। হয়তোবা অনেক শর্ট ভিডিও আপনারা দেখতে পাবেন, শর্টকাট হয়তোবা শেষ করে দিচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আপনাদের কনসেপ্টটা, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের চ্যানেলের যে প্রফেশনাল ইনসাইটস একাডেমির মেইন টার্গেট হচ্ছে আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করা, অর্থাৎ যে ক্ষেত্রে আপনারা খুব ভালো করে সব কিছু বুঝতে পারেন। সেই জন্যই আমি বলে দিচ্ছি, অ্যাজ এ মেনশনড অ্যাট দ্য বিগিনিং, এভরি টাইম ইউ ওয়াচ, you are taking one step closer to mastering this concept. Our mission at Professional Insight Academy is to help you build confidence in your knowledge. এরপরে আর যারা ইনকাম ট্যাক্স আইটিফির জন্য প্রস্তুতি নিচ্ছেন, একটা জিনিস মনে রাখবেন যে আপনার সকল ইফোর্ট, আজকে যে ইফোর্টটা দিচ্ছেন আপনি খুব এটা যে সাকসেস অর্থাৎ সফলতার দ্বার প্রান্তে যাচ্ছেন, আগামীকাল যে সফলতাটা আপনার জন্য অপেক্ষা করছে সেই সফলতার দ্বার প্রান্তে যাচ্ছেন। তো স্টে ফোকাসড, স্টে কমিটেড অ্যান্ড ডোন্ট স্টপ লার্নিং। মানে আপনার ক্রমবর্ধমান যে শিক্ষা, সেই শিক্ষাটা চালিয়ে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আমরা আমাদের ইন আওয়ার নেক্সট ভিডিও উইল কভার অল সেকশনস রিলেটেড টু ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন অ্যাজ ওয়েল অ্যাজ ইনকাম ফ্রম আদার সোর্সেস। এরপরে আমি যেটা বলেছিলাম যে আমরা 6 শিডিউল নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেকশন। তো থ্যাঙ্কস টু অল। যদি কারো কোশ্চেন থাকে তাহলে আপনার কোশ্চেনটা আমাদের কমেন্ট সেকশানে জানিয়ে দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আমরা ইনশাল্লাহ শীঘ্রই উপস্থিত হব, কারণ ভিডিওগুলোর কাজ করতে আসলে এক্সপ্লেনেশনগুলো বের করতে একটু সময়ের সাপেক্ষ। তারপরে আমি ট্রাই করছি যে খুব দ্রুত আপনাদেরকে সব কিছু শেখাতে, যাতে করে আপনাদের সুবিধা হয়, কারণ এখানে কতগুলো সিলেবাস রয়েছে সেই সিলেবাসগুলো শেষ করার জন্য। টিল দেন, টেক কেয়ার। ভিডিওতে ধৈর্য সহকারে দেখার জন্য খুবই ধন্যবাদ আপনাদেরকে। আর সময় হলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, প্রফেশনাল ইনসাইটস একাডেমি, এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন যেন ভিডিওটি আপলোড করা মাত্রই যেন আপনারা নোটিফিকেশান পেয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। ইনশাল্লাহ দেখা হবে আবারও নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।